একটা সুগন্ধি যার গন্ধ শুধু মানুষকে মুগ্ধই করে না, মৃত্যুকেও সঙ্গে করে নিয়ে আসে। এক বিখ্যাত পারফিউম বিশেষজ্ঞের রহস্যজনক মৃত্যু, তার পরপরই আরও একটি খুন, আর অদৃশ্য হয়ে যেতে থাকে একের পর এক পারফিউমের শিশি। সবটাই কি কাকতালীয় ঘটনা, নাকি বহুদিন ধরে সাজানো এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? রহস্য, রোমাঞ্চ এবং অদ্ভুত সুগন্ধে ঘেরা আমাদের আজকের গল্প অভীক সরকারের প্রফেসর চিন্তাহরণ মুখার্জি সিরিজের কাহিনী নরেন মিত্তিরের পারফিউম। চলুন ডুব দেওয়া যাক এক অজানা রহস্যের গভীরে। ল্যাপটপের স্ক্রিনের ওপর অনেকক্ষণ ঝুঁকে ছিল মাথাটা। একের পর একটা ছবি আসছে আর সরে যাচ্ছে। স্ক্রিনের দিকে এক ঝলক তাকালে বোঝা যায় ডার্ক ওয়েবের অন্ধকার সমুদ্রে তন্ন তন্ন করে কি যেন খুঁজছে সে। ধীরে ধীরে কয়েকটা বিশেষ পেজ টাস্কবারে সেভ করল সে। এবার একটা কমান্ড বক্স খুলল, কিছু প্রম্পট টাইপ করল, তারপর এন্টার বাটন টিপে উঠে গেল একটা কফি বানিয়ে আনবে বলে। সে যখন কফি মাগ নিয়ে ফিরে এলো তখন কয়েকটি পেজের কিছু কিছু ট্রানজ্যাকশন হলুদ রঙে মার্ক করা হয়ে গেছে। মাথাটা এবার একটু ঝুঁকে পড়ল সেই মার্ক করা অংশগুলোর ওপর। হাতের কাছে একটা রাইটিং প্যাড টেনে নিল সে। একটা বিটকয়েনের কোড নাম্বার লিখে নিল। তারপর আরও কিছুক্ষণ ডার্ক ওয়েবে ঘোরাঘুরি, আরও কিছু ছোট ছোট কোড রান করার পর তার স্ক্রিনে একজন মানুষের ছবি, নাম আর ফোন নাম্বার ফুটে উঠল। কিছু পরে মানুষটার মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। People can be smart, but I am smarter. আর মোড়া ভাঙল সে। এতদিনের পরিশ্রম সফল হতে চলেছে তার। তারপর কবজি উল্টে রিস্ট ওয়াচটা একবার দেখে নিল। কলকাতায় সকাল হতে চলেছে এখন। কল করাই যায় নাকি? মোবাইলটা তুলে নিয়ে একটা নাম্বার ডায়াল করলো মানুষটা। যাকে কল করছে তার স্ক্রিনে অবশ্য লোকটার ফোন নাম্বার ফুটে উঠবে না, কারণ কলটা সে করছে আইপি অ্যাড্রেস মাস্ক করে। একটু পর ওদিক থেকে কে যেন হ্যালো বলল। এদিক থেকে শোনা গেল একটাই প্রশ্ন, রহমত শেখ? মাথা থেকে গলা অবধি ঢাকা কালো মাস্কটা খুলে নিতেই হাউমাউ করে উঠল বিপিন। আমি আমি সত্যি বলছি দাদারা, চুরি, দাঙ্গা, মারপিট আমি কিচ্ছু করিনি। আমি একদম সাদাসিধে ছেলে গো দাদাবাবু, দোকান চালিয়ে খাই। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। চুপ 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 চুপ, একদম চেঁচামেচি করবি না। কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিলে তোকে যেমন তুলে আনা হয়েছে ঠিক তেমন করে ছেড়ে আসা হবে। আর যদি চালাকি করেছিস তো গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, মনে থাকে যেন। বিপিন আবার হাউমাউ করে উঠতে যাচ্ছিল, কাঁধে একটা ভারী হাতের চাপ পড়তে চুপ করে গেল। তোর নাম বিপিন হালদার, নিউ মার্কেটের শ্রীগুরু কসমেটিক্স নামের দোকানটা তোর, তাই তো? একদম ঠিক বলেছেন দাদারা। আমি খুব ছোটোখাটো মানুষ, ওই সেন্ট, পারফিউম এসব বেচে কোনো রকমভাবে পেট চালাই। ছোট্ট দোকান ওই নিউ মার্কেটে। গরিব লোক দাদাবাবু, পয়সা করি কিচ্ছু পাবেন না। আমাকে প্লিজ ছেড়ে দিন। শাট আপ, একটা বাড়তি কথা বলবি না। কাঁই কাঁই করে মাথা খারাপ করে দিচ্ছে একেবারে। আচ্ছা। কি সেন্ট বেচিস? সব রকম বেচি দাদাবাবু। সস্তা সেন্ট, দামি পারফিউম, আতর, ডিওড্রেন্ট, বিদেশি সেন্টও পেয়ে যাবেন আমার দোকানে। আমাদের দু পুরুষের পুরনো দোকান দাদাবাবু। বলতে বলতে চারিদিকে একবার তাকিয়ে নেয় বিপিন। জায়গাটা বোধ হয় একটা গ্যারাজ ঘর। মুখের উপর একটা লাইট ফেলা আছে বলে ভালো করে কিছু দেখা যাচ্ছে না।
আন্দাজে মনে হলো যে প্রশ্ন করছে সেই লিডার। বাকি আরও দুজন আছে যারা ওকে তুলে এনেছে। এ দুটো নির্ঘাত এর সাগরেদ হবে। এ ঠিক বলছে তো রহমত? হ্যাঁ, একদম ঠিকঠাক বলেছে। নরেনবাবু সব সেন্ট এর দোকানেই আসে। কিন্তু গলাটা চেনা চেনা লাগছে না। গলা শুনে বিপিনের মনে হলো এটা ওই গাট্টা গোট্টা চেহারার লোকটা যে ধর্মতলা যাওয়ার রাস্তা জিজ্ঞেস করেছিল। 8টা বাজলেই বিপিন দোকানে তালা লাগিয়ে একটা অটো ধরে ধর্মতলা আসে। সেখান থেকে 8:30 নাগাদ রানীহাটি যাওয়ার বাস ছাড়ে। সেটা মিস হলে পরের বাসের জন্য আবার ঘণ্টা খানেকের হাপিত্যেশ। তাই যে করেই হোক 8টার মধ্যে দোকান বন্ধ করতে হয় তাকে। কিন্তু আজ একটু দেরি হওয়াতে তাড়াতাড়ি হাঁটছিল বিপিন। কি করে 8:30টার আগে ধর্মতলা পৌঁছাবে ওপরবালাই জানেন। এমন সময় রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি এসে দাঁড়ালো। ভাই, বলছি ধর্মতলায় কেসি দাসের মিষ্টির দোকানটা কোন দিকে একটু বলবেন? ওই তো সোজা সামনে চলে যান, সামনেই। আমিও ওদিকেই যাচ্ছি। তাই নাকি? বাবা, ভালো ভালো। তা আমাদের গাড়িতে উঠে পড়ুন না, রাস্তাটা দেখিয়ে দেবেন না হয়, তারপর ওখানে নেমেও যাবেন। আসুন। বিপিন ঝটপট গাড়িতে উঠে দরজা বন্ধ করতেই কে যেন তার মুখের উপর ভিজে কিছু একটা চেপে ধরল। সেই যে জ্ঞান হারালো, বিপিন জাগল এই এখানে। শেয়ালের মতো হাসা বন্ধ করো রহমত। যেটা জিজ্ঞেস করছি তার জবাব দাও। তুমি শিওর যে নরেন মিত্তিরের ফ্যাক্টরির সব সেন্ট এখানেই আসে? কে? একদম পাক্কা। সে কি নরেন মিত্তির তার কাস্টমারদের সরাসরি প্রোডাক্ট বেচতো না? মাঝখানে আবার দোকানদার এলো থেকে? শুনেছি উনি নাকি পছন্দ করতেন না যে ওর বাড়িতে কেউ আসুন, তাই এই বিপিনের সঙ্গে চুক্তি হয়েছিল। সবাই নরেন মিত্তিরকে অর্ডার দিয়ে ডেলিভারি নিতে নেই বিপিনের কাছে, পেমেন্টও বিপিনকেই করতেন। এবার একটা কথা বলো তো বিপিন বাবু, বাজারে এত লোক থাকতে নরেন মিত্তির তোমাকেই কেন বেছে নিল? হ্যাঁ বলো। আগে আমার যেটা মনে হয়, সবার তো ওই নিউ মার্কেটে আসা সুবিধে, হয়তো সেই জন্যই। শুধু তাই নাকি অন্য কোনো কারণ আছে? মাথাটা একবার চুলকে নিল বিপিন। এখানে সবকিছু খুলে বলাটা কি ঠিক হবে? মনে পড়ছে না, তাই না রে বিপিন? বেশি চালাকি শিখেছিস না রে? হ্যাঁ, মনে করানোর অনেক উপায় আমাদের জানা আছে। দেখতে চাস? হ্যাঁ, দেখাবো। বিপিন বুঝল এখন হাউমাউ করেও কোনো লাভ নেই। মাথা ঠান্ডা করে এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে। তার আগে এটা জানা দরকার যে কয়েকটা সেন্টের শিশির জন্য ওকে কিডন্যাপ করার মানেটা কি। আগে উনি আমাকে খুব ভালোবাসতেন তো, তাই ওনার বানানো সেন্ট বিক্রির জন্য আমাকেই দিতেন। বটে, নরেন মিত্তির ভালোবাসার জন্য ভালো লোককেই খুঁজে নিয়েছিল দেখছি। দ্য লাস্ট কটা পারফিউমের শিশি এসেছিল নরেন মিত্তিরের ফ্যাক্টরি থেকে? হ্যাঁ, গোটা বিশেক তো হবেই, তার মধ্যে 4টে বিক্রিও হয়ে গেছে। শিশিগুলো কাকে কাকে বিক্রি করেছিস? স্যার, একজন হলেন ওই সুমিত লস্কর, রঙের কোম্পানির বড় সাহেব, মল্লিক বাজারে অফিস। আর একজন মধুমিতা সান্যাল, সল্টলেকের সিএ স্কুলের টিচার উনি। আর অন্যজন হলেন গিয়ে ওই গোপাল শিকদার, বেহালার প্রমোটার যোগেন শিকদারের বড় ছেলে, বাড়ি 14 নম্বরে। শেষের জন নতুন কাস্টমার স্যার, নামটা মনে পড়ছে না। তিনি কোথা থেকে এসেছিলেন সেটাও বলতে পারবো না। বলতে পারবো না শোনার জন্য তো তোকে তুলে আনা হয়নি বিপিন। বল বল, সত্যি করে বল। মাইরি বলছি স্যার, নরেন মিত্রির পারফিউম চেনা লোকেরাই নিয়ে যায়, তাই সবার নামধাম মোটামুটি আমি জানি। কিন্তু ওই লাস্টের লোকটা নতুন, তাই ভালো করে আলাপ হয়নি স্যার।
তবে লোকটা যদি ফের আমার দোকানে আসে তখন কথা দিচ্ছি ওনার ঠিকানা, বাবার নাম, আধার কার্ড, ফোন নাম্বার সব জেনে নেব। মায়ের দিব্যি গেলে বলছি স্যার। রহমত নামের লোকটা বোধহয় আবার কিছু একটা করার জন্য হাত ওঠাচ্ছিল। লিডার থামালো তাকে, তারপর অন্য লোকটার দিকে নির্দেশ দিল। এই লস্কর শিকদার আর সান্নালের ব্যবস্থা আমি করছি। নাম ধাম আর কাজকর্মের হদিশ যখন সবই জানা গেছে, তখন ঠিকানা খুঁজে পেতে অসুবিধা হবে না। আর বিপিন বাবু, দেখো তো, শেষ লোকটা তোমার দোকান থেকে নিমাইয়ের আনা সেন্ট কিনে নিয়ে গেছিল, তাকে দেখতে কেমন? নাম ধাম এসব কিছু মনে করতে পারো কিনা? মনে না পড়লেও বলো, মনে করাবার অনেক ওষুধ আমাদের জানা আছে। হাত পা ঠান্ডা হয়েই ছিল। এবারে ঘামতে শুরু করে বিপিন। খানিকটা হলেও ও বুঝতে পেরেছে কেসটা কি। নিমাইয়ের আনা সেন্টের শিশিগুলো কারা কিনেছে সেটা এরা খুঁজে বেড়াচ্ছে, সেটাই এদের টার্গেট। কিন্তু কেন? বয়স্ক লোক স্যার, 60-এর ওপর তো হবেই, আর হাইটও বেশি না, রোগা পাতলা চেহারা, একটু আস্তে হাঁটে, গালে ওই সাদা ফ্রেঞ্চ কাট দাড়িও আছে, মাথার মাঝখানে টাক আর চোখে একটা মোটা ফ্রেমের চশমা। এইটুকুই মনে আছে স্যার। আর কিছু? আর কিছু বলেছে বলে তো মনে পড়ছে না স্যার। ও হ্যাঁ স্যার, মনে পড়েছে। লোকটার বাড়ি না ওই সল্ট লেকে, বিজে ব্লকে, কোনো একটা ব্যাটারি কোম্পানির হাই পোস্টে আছেন উনি। উঠে দাঁড়ায় লিডার, তারপর পকেট থেকে একটা অদ্ভুত দেখতে মাস্ক বের করে মুখে বাঁধে। রহমত, এর দোকান থেকে বাকি সব সেন্টের শিশিগুলো আজ রাতে তুলে নিয়ে এসো। তাতে যদি কাজ হয় তো বকেরা মিটেই গেল, আর যদি না হয় তাহলে খাটাখাটুনি আছে। আর তুমিও মুখে মাস্ক বাঁধো। বিপিন কিছু বুঝে ওঠার আগেই লিডার পকেট থেকে একটা ছোট্ট পারফিউমের শিশি বের করে বিপিনের ঘাড়ে স্প্রে করে দিল। চোখের সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে এলো বিপিন হালদারের। দুটো সন্ধানী চোখ ঘুরে বেড়াচ্ছিল ল্যাপটপের স্ক্রিনের ওপর। সামনে একটা ডেটাবেস খোলা, একের পর একটা ছবি আর বাড়ির ঠিকানা ভেসে আসছে স্ক্রিনে। লোকটা একবার করে দেখছে, তারপর পরের ছবিতে চলে যাচ্ছে। এই করে ঘন্টা খানেক সময় পেরিয়ে গেল। ক্রমেই অধৈর্য হয়ে পড়ছে সে, আঙ্গুল মটকাচ্ছে, পা নাচাচ্ছে। একবার মাথাটা হেলিয়ে দিয়ে কপাল টিপে ধরল মিনিট 2-এর জন্য। অ্যাস্ট্রেতে একটার পর একটা সিগারেটের শেষাংশ জমে জমে স্তূপাকার হতে চলেছে প্রায়। অবশেষে একটা ছবিতে এসে স্থির হলো সে। স্ক্রিনে একজন মধ্যবয়স্ক লোকের ছবি, গালে কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, নাম ব্রজেন পুরকায়স্থ, পাশে ঠিকানা লেখা বিজে 21 সল্ট লেক। এবার সে একটা ম্যাপ খুলল, সাধারণ ম্যাপ নয়, 3D। অনেকক্ষণ সার্চ করার পর একটা দোতলা বাড়ির ওপর এসে কার্সার স্থির হলো। এইবার তার মুখে হাসি ফুটে উঠল। যাক, অবশেষে পাওয়া গেছে। ডেস্কের ওপর পড়ে থাকা মোবাইল ফোনটা টেনে নিল সে, একটা এপিআই লিংক ক্লিক করল। রহমত, রেডি হতে হবে, কাজ আছে। আজ 1 জুন, প্রফেসর মুখার্জির জন্মদিন। সকাল থেকে ছাত্রছাত্রীরা দলে দলে এসে শুভেচ্ছা জানিয়ে গেছে। দুপুরে লাঞ্চের আয়োজন হয়েছে। মেনুতে রয়েছে প্রফেসর মুখার্জির প্রিয়তম আইটেম বিরিয়ানি। নিমন্ত্রিত অবশ্য অল্পই, মনুজেন্দ্র আর মনোজ চাকলাদার তো আছেনই, আর আছেন প্রফেসর মুখার্জির খুব কাছের দুজন বন্ধু। লাঞ্চের আগে সবাই একত্রিত হয়েছেন প্রফেসর মুখার্জির ড্রয়িং রুমে। প্রফেসর একজন প্রসিদ্ধ সুরারসিক, তার বাড়ির জমায়েত পানীয় ছাড়া ভাবাই যায় না। Cheers, guys. Enjoy the day. মনোজ চাকলাদার স্কচ ছাড়া কিছু ছোঁন না, তাই খাচ্ছিলেন ব্ল্যাক লেবেল অন দ্য রক্স।
Cheers to the most youngest and the most smartest sloth of Bengal. হা হা হা, তা কেন? আজকাল প্রাইভেট ডিটেকটিভ তো অনেকেই আছেন যারা যথেষ্ট ভালো কাজ করছেন। আমি সামান্য সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রফেসর। তোমরা বলো বলে দু একটা কেস দেখি, কিছু ফেলে যাওয়া সূত্র পেলে ধরিয়ে দিই, এই আর কি। আমাকে আবার এইসব বলে লজ্জা দেওয়া কেন? মনুজেন্দ্র খুব একটা মদ খায় না, তাছাড়া সামনে বড় সাহেব উপস্থিত আছেন, তাই তার সামনে বেশি মদ্যপান করা ঠিক দেখায় না। সে একটা বিয়ারের মগ হাতে নিয়ে অল্প অল্প চুমুক দিচ্ছিল। বিনয় ঝাউ গাছ। হ্যাঁ, কিছু বললে মনু? না না স্যার, কিছু বলিনি, ওই নিজের মনে বিড়বিড় করছিলাম। মুখার্জি গৃহিণী মুখ টিপে হাসলেন। এই সুদর্শন কুমারটিকে তিনি সন্তানবৎ স্নেহ করেন। বাবা মনু, তোমাকে আর এক প্লেট কাজু বাদাম দিই? মনুজেন্দ্র শোনা মাত্র ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলে দিল। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে যাও তো এক প্লেট। দেখো যেন বেশি কড়া করে ভাজা না হয়। আর হ্যাঁ, ওই বেঙ্গল ঘিটাই ইউজ করো। যার কোলেস্টেরল টঙে চড়ে বসে আছে তার পক্ষে একবেলা বিরিয়ানি যথেষ্ট। তার আর ঘিয়ে ভাজা কাজু বাদাম খেয়ে কাজ নেই। ওটা কিন্তু অন্যদের জন্য। মনোজ চাকলাদার গ্লাসে চুমুক দিতে দিতেই একবার কেশে উঠলেন। বাকিরা হাসি চেপে খুব গম্ভীর মুখে মোবাইল দেখতে লাগলেন। একমাত্র মনোজেন্দ্রই খুব সিরিয়াস। সে কি, স্যারের কোলেস্টেরল এত উপরে? আমরা তো জানতামই না। না না, এবার থেকে কেসে বাইরে গেলে স্যারের লাঞ্চের দিকটা খেয়াল রাখতে হবে। আপাতত তোমার হাতে কোনো জটিল কেস নেই, তাই না মনু? তা কেন হবে স্যার, কেস একটা এসেছে, খুনের কেস, তবে আমরাই সলভ করতে পারবো। বুঝেছি। তা কেসটা কি শুনি? দিন দিনেক আগে লেক গার্ডেন্সের কাছে একটা খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম নরেন্দ্রনাথ মিত্র, বয়স 56, পেশায় একজন সুগন্ধি বিশেষজ্ঞ। সে কি, নরেন মিত্র মারা গেছেন? সে কি ব্রুজেন, চেনো নাকি ভদ্রলোককে? চিনি বই কি, বিলক্ষণ চিনি। তুমি তো জানো চিন্টু আমার পারফিউমের শখ, আর এমন কোনো দেশি বিদেশি ব্র্যান্ড নেই যেটা আমি কখনো ব্যবহার করিনি। তবে নরেন মিত্রের বানানো পারফিউমের সুনাম শুনে এই প্রথম অর্ডার দিয়ে একটা পারফিউম নিয়েছিলাম। কেন, খুব ভালো পারফিউম নাকি? ভালো? শুধু ভালো বললে কম বলা হয় হে। শুনেছি ও জিনিস ব্যবহার করাও নাকি একটা এক্সপিরিয়েন্স। আর একটা স্পেশাল ব্যাপার কি জানো, শুধু আমার জন্য ছাড়া ওই বিশেষ পারফিউমটা আর কারোর জন্য তৈরি হবে না। হ্যাঁ, বলো কি হে? বাবা, আমাকে বসিয়ে রীতিমতো ইন্টারভিউ নিয়েছিলেন। তারপরে ঘামের স্যাম্পল, চামড়ার উপরিভাগের অংশই সব কালেক্ট করে আমার ব্যক্তিত্ব অ্যানালাইজ করে একদম আমার জন্য কাস্টমাইজড একটা পারফিউম বানিয়েছিলেন। বলো কি, কলকাতায় বসে পারফিউমারির মালিক কাস্টমাইজড পারফিউম বানাচ্ছে? এ তো ভাবাই যাচ্ছে না ব্রোজেন। তুমি জানো এ কত কোটি টাকার ইনভেস্টমেন্ট? হতেই পারে, লোকটা তো কম টাকা কামায়নি। আর শুনেছিলাম যে এটা নাকি ওর শখের ব্যবসা। তা এমন ঘনিষ্ঠ লোক তোমার, তার মারা যাওয়ার খবরটা পাওনি? আরে বাবা, দেখা তো মাত্র একবারই হয়েছিল, জানবো কি করে? সে কি, অমন কাস্টমাইজড পারফিউমটা তাহলে কিনলে কোত্থেকে? ওর কাছ থেকে কিনতে না? মানে রেগুলার দেখাপত্তর হতো না? না না, নরেন মিত্তির একজন এজেন্ট ছিল ওই নিউ মার্কেটে, বিপিন হালদার। ওখান থেকেই কালেক্ট করেছিলাম পারফিউমের শিশিটা। ইন্টারেস্টিং তো, খুবই ইন্টারেস্টিং। আগে হ্যাঁ, নরেন মিত্তির এক একজনের জন্য আলাদা আলাদা সুগন্ধি বানাতেন, আর সব কটাই একেবারে অনন্য, এক্সক্লুসিভ। বটে, তা এত এক্সক্লুসিভিটির কারণ কি? ব্রোজেন পুরকায়স্থ বোঝাতে প্রবৃত্ত হন। দামি পারফিউম হচ্ছে শখের জিনিস, অনেকটা দামি স্কচ বা চুরুটের মতন। নরেন মিত্তির যে পারফিউম বানাতেন সেটা ওই বিশেষ ক্রেতাটির ব্যক্তিত্বকেই ফুটিয়ে তুলবে, তাই নির্দিষ্ট ক্রেতা ছাড়া দুনিয়ার অন্য কাউকে সে পারফিউম বিক্রি করা হতো না। এই এক্সক্লুসিভিটির জন্য রাইস খানদানির লোকেরা কারি কারি টাকা মেটাতেও পশ্চাৎপদ হন না। ব্রোজেন পুরকায়স্থ তাঁদের মধ্যেই একজন। সাংঘাতিক জিনিস মনু।
এমন প্রতিভাধর সুগন্ধি বিশেষজ্ঞ তো লাখে একটা মেলে। শেয়ার বলতে সেন্ট জেভিয়ার্স থেকে কেমিস্ট্রি অনার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্স করেন আমেরিকায়। তারপর প্রায় সারা জীবন ফ্রান্সে কাটিয়েছেন বিশ্ববিখ্যাত পারফিউম কোম্পানির হেড হিসেবে। বেশ কিছু পৃথিবী বিখ্যাত পারফিউমের ফর্মুলেশন মেয়েরই বানানো। বছর 8 আগে ভদ্রলোক দেশে ফিরে নিজস্ব ওয়ার্কশপ গড়ে তোলেন। তার ক্লায়েন্ট সার্কেলে কিন্তু দেশ বিদেশের নামি দামি সেলিব্রিটিও রয়েছেন। তা এমন প্রসিদ্ধ রসায়নবিদ থাকতেন কোথায়? লেক গার্ডেন্স আর যোধপুর পার্কের মাঝামাঝি একটা দোতলা বাড়িতে একাই থাকতেন। ফ্রান্সে একবার বিয়ে করেছিলেন, কিন্তু টেকেনি। দেশেও কেউ নেই, ভাই থাকেন বিদেশে। বাড়ির লোক বলতে ড্রাইভার আর 2 কাজের লোক, ব্যাস এই নিয়েই নরেন মিত্তিরের সংসার। আর ব্যবসা সেটাও কি একাই দেখতেন নাকি? গবেষণার কাজটা দোতলায় ওর ল্যাবেই হতো, ওয়ার্কশপটা বাড়ির পেছনে। 2 কেমিস্ট ছিল, সহকারী হিসেবে কাজ করত, রাজকুমার মণ্ডল আর সুলতানা নাসরিন। এই 2জনেই কিন্তু ওয়ার্কশপের প্রথম দিন থেকেই মিত্তিরবাবুর সঙ্গে রয়েছে। বুঝলাম। এবার বলো তো বাবু, খুনটা হলো কি করে? ঘটনাটা ঘটে রাতের দিকে। বাড়ির কাজের লোক এসে দেখে ভদ্রলোক ড্রয়িং রুমের সোফায় মরে কাঠ হয়ে পড়ে রয়েছেন। রাজকুমারী তখন বুদ্ধি করে ডাক্তার নিয়ে আসে, আর তিনিই সন্দেহ করেন মৃত্যুটা অস্বাভাবিক। আচ্ছা, তা খুনটা হলো কি করে? গলা টিপে খুন, বুলেট, ছুরি, হাতুড়ি, নাকি বিষ? ওই লাস্টে যেটা বললেন, বিষ। হ্যাঁ, আর তা কেমন দর বিষ? সেটা এখনো বোঝা যায়নি স্যার। প্রাথমিক ময়নাতদন্তে শুধু এটুকু জানা গেছে যে ভদ্রলোককে কোনো একটা আনইউজুয়াল বিষ দিয়ে খুন করা হয়েছে। ফরেন্সিক টিম লেগে রয়েছে, আমরা সলভ করে ফেলব। ইন্টারেস্টিং। আর ভিসেরা রিপোর্ট? সেখানেই তো একটা বড় খটকা আছে মামাবাবু। ভিসেরা রিপোর্ট অনুযায়ী পাকস্থলীতে বিষের অস্তিত্ব পাওয়া যায়নি, অথচ সারা শরীর তন্ন তন্ন করে খোঁজার পরও কোনো ইঞ্জেকশনের নিডল ফোটাবার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। চিবিয়ে বা ওরাল অ্যাডমিনিস্টার করার চিহ্নও নেই। স্ট্রেঞ্জ। মানে কোন বিষ জানা যাচ্ছে না, আর কি করে বিষটা প্রয়োগ করা হলো সেটাও জানা যাচ্ছে না। বেশ, আর মোটিভ, মানে খুন করার মোটিভটা কি? সেটাও ক্লিয়ার হয়নি স্যার। ভিকটিমের ল্যাপটপ আর মোবাইল পাওয়া যাচ্ছে না, তবে আই থিঙ্ক চুরি ডাকাতির চান্স কম, কারণ আরও অনেক দামি যন্ত্রপাতি ছিল, সেগুলো কিছু খোয়া যায়নি। স্থানীয় পুলিশ কিছু না পেয়ে আমাদের ঘাড়ে চাপিয়েছে। আসলে কি জানেন স্যার, আমাদের হোম মিনিস্টারও নরেন মিত্তিরের পারফিউম ইউজ করতেন কিনা। প্রফেসর মুখার্জির ঠোঁটের কোণের বাঁকা হাসিটা কারোর নজর এড়ালো না। আহা, অমন প্রতিভাবান লোকটা চলে গেল, অমন পারফিউমারকে বানাবে। একবার শুঁকিও তো ব্রজেন, দেখি কি এমন অসাধারণ পারফিউম বানাতেন মিত্তির মশাই। তার আর উপায় নেই চিন্টু, সেই পারফিউমের শিশি গতকাল রাতে চুরি হয়ে গেছে। সে কি, চুরি গেছে? শিওর হারায়নি? না হে, চুরি গেছে। আর তুমি তো জানো হারানোর মতো বেখেয়ালি লোক আমি নই। তা চুরিটা গেল কি করে? পরশু একটা আউটস্টেশনে অফিসের পার্টি ছিল, ফিরে দেখি আমার বেডরুমের জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে আছে। খুঁজে দেখি বাকি সব ঠিক আছে, বিদেশি ঘড়ি, দামি ট্যাব, কয়েন কালেকশন সব ঠিকঠাক, শুধু পারফিউমের বোতলটা হাওয়া। চোর ঢুকলো কিভাবে, কিছু বুঝতে পেরেছো? না হে, দরজা জানলা যেভাবে লক করে গিয়েছিলাম সেভাবেই সব আটকানো। ডোরবেলের ক্যামেরাতেও কিছু নেই, পুলিশকেও আর কিছু জানায়নি। একটা সেন্টের শিশি খোঁজার টাইম ওদের নেই। কাল একবার তোমার বাড়িতে যাওয়া যেতে পারে ব্রজেন? আমি একবার জানতে চাই চুরিটা হলো কিভাবে। মনটা বড়ই খচখচ করছে হে। পরের দিন সকাল সকাল প্রফেসর মুখার্জি পৌঁছে গেলেন ব্রোজেন পুরকায়স্থর বাড়িতে। ব্রোজেনবাবুর বাড়িটা সল্টলেকের বিজে ব্লকে। ভদ্রলোকের বাবা পশ্চিমবঙ্গ সরকারের নগরায়ন বিভাগের ইঞ্জিনিয়ার ছিলেন, যথেষ্ট উঁচু পোস্টে কাজ করতেন। তিনিই সস্তায় জমি পেয়ে বাড়িটা বানিয়েছিলেন। দোতলা বাড়ি, বেশ শৌখিন অথচ ছিমছামভাবে সাজানো। বোঝা যায় যে গৃহস্বামীর শুধু অর্থ নয়, রুচিও আছে।
এক কাপ চা খেয়ে নিজের কাজ শুরু করে দিলেন প্রফেসর মুখার্জি। আজকাল বেশ আধুনিক ডোরবেল হয়েছে, আগন্তুকের ছবি আর ভিডিও ওঠে, সেসব খুঁটিয়ে দেখলেন তিনি। তারপর যে ঘর থেকে ব্রজেন পুরকায়স্থর পারফিউমের বোতল চুরি গেছে সেটাও সরজমিনে পর্যবেক্ষণ করলেন। ব্রজেনবাবুও সঙ্গে সঙ্গে ঘুরছিলেন এবং তিনি একবার বললেন যে পুলিশ ডেকেও কিছু হতো না, তারপর ওরা এই ঘরের এত জিনিস নাড়াঘাটা করেছে যে চোরের ফিঙ্গারপ্রিন্ট পাওয়াও প্রায় অসম্ভব। এইসবের পরে এবার ছাদে গেলেন প্রফেসর মুখার্জি। গিয়ে বুঝলেন কারো পক্ষে ছাদে নেমে চুরি করাও অসম্ভব, এক যদি না চোরকে হেলিকপ্টার থেকে ড্রপ করা হয়। আশেপাশের বাড়ির থেকে এই বাড়ির ছাদ অনেকটা দূরে, ছাদের পাঁচিল ঘেঁষে কোনো গাছও নেই যা বেয়ে চোর ছাদে নামতে পারে। প্রফেসর মুখার্জি নিচে নেমে বাইরে বেরিয়ে এলেন। যে ঘর থেকে চুরিটা হয়েছে তার জানালার নিচের মাটিটা একবার নিচু হয়ে দেখলেন। আগের দিন বিকেলবেলায় এক পশলা বৃষ্টি হয়েছিল, মাটি এখনো ভিজে আছে, ফলে কোনো পায়ের ছাপটাপ কিছুই পেলেন না। এবার জানালার নিচের দেওয়ালটা খুব খুঁটিয়ে দেখতে লাগলেন প্রফেসর মুখার্জি। একটু পর ঘাড় ঘুরিয়ে ব্রজেনবাবুকে বললেন, এটা আতসকা এনে দিতে পারো ব্রজেন? ব্রজেনবাবু দৌড়ে গিয়ে একটা ম্যাগনিফাইং গ্লাস এনে দিলেন। প্রফেসর মুখার্জি অতি নিবিষ্ট মনে সেটি হাতে নিয়ে জানালার নিচের দেওয়ালের প্রতি ইঞ্চ পর্যবেক্ষণ করতে লাগলেন। ক্রমেই তার ভ্রুকুটি ঘন হয়ে উঠতে লাগল। অবশেষে মুখার্জি মশাই জানালায় পৌঁছালেন। জানলার গ্রিল, পাল্লা এসবের ইঞ্চ ইঞ্চ অত্যন্ত অভিনিবেশ সহকারে পর্যবেক্ষণ করতে লাগলেন। ব্রজেনবাবু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বললেন, ও দেখে লাভ নেই চিন্টু, দরজা জানলার গ্রিল খোলা হয়নি। মনে হচ্ছে এটা হলো ক্লোজড ডোর চুরি মিস্ট্রি, বুঝলে? না হে ব্রজেন, চোরকে যতটা বোকা ভাবছিলাম ততটা বোকা নয়, বরং আমাদের থেকে বহুগুণ চালাক সে। আর তাতে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই আরো পাকা হচ্ছে। কি সন্দেহ বলতো? নরেন মিত্তিরের খুন কোনো সাধারণ খুন নয়, এর পেছনে গভীর কোনো রহস্য আছে। তুমি আজ আমাকে একবার যে দোকান থেকে নরেন মিত্তিরের পারফিউম কিনতে, সেখানে নিয়ে যেতে পারবে? সার্টেনলি, কিন্তু চুরির ব্যাপারে কি বুঝলে একটু শুনি। এটা কোনো ক্লোজ ডোর চুরির মিস্ট্রি নয় ব্রজেন। ওরা জানলার গ্রিল খুলে ঢোকেনি, পুরো জানলাটাই খুলে নিয়েছিল ফ্রেম থেকে। হ্যাঁ, সে কি পুরো জানলাটাই খুলে নিয়েছিল? হ্যাঁ, এ আতস কাজ দিয়ে ফ্রেমের কর্নারের স্ক্রুগুলো দেখো, অতি যত্নে সেগুলো খুলে নিয়ে গোটা ফ্রেমটাকেই নামিয়ে নিয়েছিল চোরেরা। তারপর ভেতরে ঢুকে তোমার সাধের সেন্টের শিশি চুরি করে যাওয়ার আগে জানলাটা আবার ঠিকঠাক লাগিয়ে দিয়ে গেছে। এ তো সাংঘাতিক কাণ্ড হয়ে চিন্টু, একটা পারফিউমের জন্য এত কাণ্ড? আগে হ্যাঁ ব্রজেন বাবু, আর তাই তো বলছি এই চুরি কোনো সাধারণ চুরি নয়। অত্যন্ত প্রশিক্ষিত গ্যাং ছাড়া এমন নিপুণ কাজ সম্ভব নয়। তার মানে এদের প্রধান উদ্দেশ্য পারফিউমের বোতল চুরি করা নয়, অন্য কিছু। আর সেটা যে কি সেটাই আমাদের জানতে হবে। আর সেই জন্যই ওই বিপিন হালদারের সঙ্গে কথা বলাটা খুব জরুরি, যদি না ইতিমধ্যেই সেখানে একটা মিসঅ্যাপ হয়ে গিয়ে থাকে। ব্রজেনবাবু আর প্রফেসর মুখার্জি যখন নিউ মার্কেট পৌঁছালেন তখন বেলা 1টা। দুজনেরই খিদেই পেট চুইচুই করছিল, ফলে প্রফেসর মুখার্জির সাজেশন মতো তৃপ্তি করে বিরিয়ানি খাওয়া হলো। তারপর একটা করে পানের খিলি মুখে পুড়ে দুজনে নিউ মার্কেটে ঢুকলেন। শ্রীগুরু কসমেটিক্স খুঁজে পেতে ব্রজেন পুরকায়স্থর সময় লাগলো ঠিক 3 মিনিট। আর এই 3 মিনিটের মাথায় দুজনেই সবিস্ময়ে আবিষ্কার করলেন যে শ্রীগুরু কসমেটিক্সের সামনেটা পুলিশের ছয়লাপ। আশেপাশের লোকজন আগ্রহে উত্তেজনায় উকি ঝুঁকি মারছে, আর সেই পুলিশ বাহিনীর সামনে যে লোকটা গম্ভীর মুখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তাকে দুজনেই চেনেন, ইন্সপেক্টর মনুজেন্দ্র বর্মন। প্রফেসর মুখার্জি কিছুই যেন হয়নি এমন একটা ভাব করে
সামনে এগিয়ে গেলেন। মনুজেন্দ্রর কাঁধে টোকা দিয়ে জিজ্ঞেস করলেন, আরে মনু যে, তুমি এখানে? কিছু হয়েছে? এ কি, আপনারা এখানে কি করছেন? এই একটু বাজার হাট করতে এসেছিলাম। তা এখানে কি কিছু হয়েছে মনু? হ্যাঁ স্যার, কাল রাতে এই দোকানের মালিকের ডেড বডি পাওয়া যায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের পাশে। অদ্ভুত ব্যাপার স্যার, কাল যার ব্যাপারে কথা হচ্ছিল সেই নরেন্দ্রনাথ মিত্র মশাইয়ের ফ্যাক্টরি থেকে সমস্ত পারফিউম এই দোকানেই আসতো। সে কি? কবে? কি করে? মনুজেন্দ্র যা বলল তা অনেকটা এইরকম। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশের মাঠকল বলে একটা জায়গা আছে, গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড। গতকাল গভীর রাতে পুলিশের একটা টহলদারি ভ্যান দেখে ওখানে কে যেন একটা বেঢপ বড় সাইজের বস্তা পুঁতে ফেলার চেষ্টা করছে। পুলিশ ভ্যান দেখে লোক দুটো পালিয়ে যায়। পুলিশ গিয়ে দেখে বড় সাইজের বস্তায় একটি ছেলের মৃতদেহ। পেট্রোলিং পুলিশ বডিটা উদ্ধার করে আনে। কলকাতা শহরে খুন জখম হামেশাই লেগে আছে, সে কোনো নতুন কথা নয়। বেওয়ারিশ লাশও পাওয়া যায় নিত্য। কিন্তু বিপিন হালদারের কপাল ভালো ছিল। লালবাজারের এক পুলিশ কর্তা বিপিনের দোকান থেকে রেগুলার পারফিউম, ডিওড্রেন্ট এসব কিনতেন। বিপিনকেও চিনতেন ভালো মতোই। তাঁর দৌলতেই বিপিনের তত্ত্বতলাশ খুঁজে পাওয়া গেল দ্রুত। তবে তার থেকেও মিস্টিরিয়াস ঘটনা ঘটেছে আজ এইমাত্র। মনুজেন্দ্র অ্যান্ড কোম্পানি সদল বলে বিপিনের দোকানে এসে দেখে রাতের বেলাতেই কেউ বিপিনের দোকানের তালা ভেঙে বেশ কিছু পারফিউমের বোতল তুলে নিয়ে গেছে। বিপিনের বাড়ি কোথায়? হাওড়ার রানীহাটিতে। বুড়ো বাবমা ছাড়া আর কেউ নেই। এখন ময়নাতদন্ত শেষ হলে বডি হ্যান্ড ওভার করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আমাকে একবার জানিও তো মনু। মনোজ চাকলাদারের ফোনটা এলো রাতের দিকে। প্রফেসর মুখার্জি তখন ক্লাসের খাতা দেখা শেষ করে বোতলটা সবে নামিয়েছেন। হ্যাঁ বলুন ভাগ্নেবাবু, কি সমাচার? বলছি, বিপিন হালদারের খুনের খবরটা নিশ্চয়ই পেয়েছেন আপনি? আগে হ্যাঁ স্যার, এমন একটা কিছু যে ঘটতে পারে সেরকম একটা আশঙ্কা আমার মনের মধ্যে ছিল। একটা গুরুতর সমস্যা দেখা দিয়েছে মাহবু। একটু আগেই বিপিন হালদারের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। বুঝেছি। আর তাতে তোমরা দেখেছো যে বিষ নরেন মিত্তিরের বডিতে পাওয়া গিয়েছে সেই একই বিষ এই বিপিন হালদারের রিপোর্টেও উপস্থিত, তাই তো? একদমই ঠিক ধরেছেন মাহবু। দুটো খুনেই একই মার্ডার ওয়েপেনের উপস্থিতি বড় কর্তাদের বেশ উদ্বিগ্ন করে তুলেছে। তাদের আশঙ্কা এই যে we have a maniac serial killer among us. না হে মনোজ, তোমাদের একটা ভুল হচ্ছে। এটা কোনো সিরিয়াল কিলিংয়ের কেস নয়। এসবের পেছনে একটা ম্যানিয়াক গ্যাং আছে যারা খুন আর চুরি দুটোতেই সিদ্ধহস্ত। এদের একটা কোনো উদ্দেশ্য আছে, মানে খুনের মোটিভটা সেটা বুঝলেই এই কেস সলভ হয়ে যাবে। সে তো বুঝলাম। তাহলে এই কেসে কি আপনার সাহায্য পাওয়া যাবে? যাবে তো বটেই, তবে মানুষ খুন করা খুব কঠিন কাজ বুঝলে। আমি জানতে চাই এই খুন দুটোর পদ্ধতি আর এই ধরনের খুন আগে কোথায় হয়েছে তার তুলনামূলক স্টাডি। তোমার ডিপার্টমেন্টে আছে কেউ এমন? আছেন, একজনই আছেন, অটোপসি সার্জন বট কৃষ্ণপাল। শুনেছি তিনিও নাকি আপনার সঙ্গে কথা বলার জন্য একেবারে উন্মুখ হয়ে আছেন। নিন মিস্টার পাল, তাহলে শুরু করুন। দেখুন স্যার, ওপর মহলের চাপে অন্য সমস্ত কাজ ফেলে রেখে আমাকে বিপিন হালদারের ডেড বডির ফরেন্সিক তদন্ত করতে হচ্ছে। আর আমি শিওর যে বিপিন হালদার আর নরেন্দ্রনাথ মিত্রর হত্যার ধরন সম্পূর্ণ এক। দুজনের মৃত্যু হয়েছে বিষক্রিয়ার কারণে। বিষ ইনজেক্ট করা হয়নি কারণ বডিতে কোনো নিডল পুশ করার চিহ্ন নেই। ওরালি অ্যাডমিনিস্টার করা হয়নি, অথচ বিষে রক্ত মিশেছে। কি করে মিশেছে সেটা বোঝা যাচ্ছে না। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে দুজনের শরীরের হাই মাত্রায় নিকোটিন প্রেজেন্স। মারা যাওয়ার আগে দুজনেরই প্রচুর সিগারেট বা সিগারেট জাতীয় কিছু খেয়েছেন, অথচ আমরা জানতে পেরেছি যে কেউই খুব একটা ধূমপান করতেন না।
করলেও তাতে ব্লাড স্ট্রিমে এত নিকোটিন মেশার কথা নয়। শুনে খানিকক্ষণ ভ্রু কুঁচকে বসে রইলেন প্রফেসর মুখার্জি। তারপর জিজ্ঞাসা করলেন, বিষটা কি সেটা বোঝা গেছে নিশ্চয়ই? সেটাই আমাদের অবাক করছে সবচেয়ে বেশি। কারণ চেনা কোনো কিছু বিষ নয়, অতি দ্রুত রক্তে মিশেছে আর নার্ভাস সিস্টেম অচল করে দিয়েছে, ফলে প্যারালিটিক সিজার এবং শেষমেশে হার্ট অ্যাটাকে মৃত্যু। বিষয়টা একটু পরিষ্কার করে বোঝান পালমশাই। বটকৃষ্ণ পাল বোঝাতে লাগলেন, খুন করার জন্য সচরাচর বিশেষ কিছু ধরনের বিষ ব্যবহার করা হয়, যেমন সায়ানাইড, আর্সেনিক, মার্কিউরি, স্ট্রিকনিন, অ্যাকোনাইট, অ্যাট্রোপিন ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে দ্রুত কাজ করে সায়ানাইড। সায়ানাইডের থেকেও একটি বিষাক্ত বিষ আছে অবশ্য, নাম টিটিএক্স বা টেট্রক্সিন। এটি প্রধানত পাফার ফিশ বা বিশেষ কিছু সামুদ্রিক প্রাণীর মধ্যে পাওয়া যায়। কাজ করার ধরন অনুসারে বিষ প্রধানত 3 ধরনের হয়: নিউরোটক্সিন, সাইটোটক্সিন আর হেমোটক্সিন। এর মধ্যে সবচেয়ে তীব্র এবং সবচেয়ে দ্রুত কাজ করে নিউরোটক্সিন। নরেন মিত্তির আর বিপিন হালদারের রক্তে এই একই ধরনের নিউরোটক্সিন বিষ পাওয়া গেছে, কিন্তু মুশকিল হচ্ছে তার নেচারটা এতই অদ্ভুত যে চেনা পরিচিত কোনো বিষের সঙ্গে তার মিল নেই। খুনের সময় জানা গেছে নিশ্চয়ই? রিকর্ড মর্টিস থেকে আন্দাজ করা যায় যে মোটামুটি ওই রাত 9টা নাগাদ মারা গেছেন। আর বিষটা অ্যাডমিনিস্টার করা হয়েছে কখন? সেটা বিষের প্রকৃতি না জানলে বলাটা একটু চাপের। বিষের কার্যক্ষমতা মাপা হয় মিডিয়ান লিথেল ডোজ বা LD50 নামের একটি ইউনিট দিয়ে। প্রতিটি বিষের একটি নির্দিষ্ট LD50 ভ্যালু আছে, তাই কি বিষ আর তার টক্সিসিটি না জানা গেলে কতক্ষণ আগে অ্যাডমিনিস্টার করা হয়েছে সেটা বলা মুশকিল। আর বাসনপত্র, ফার্নিচার এসব থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট আছে, সবই মিত্তির মশাইয়ের নিজের এবং ওর সহকর্মী বা কাজের লোকেদের। অচেনা কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। বাড়ির বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না? ওয়ার্কশপে আছে, বাড়ির মধ্যে নেই। শুধু ওই সদর দরজার উপরে একটা ক্যামেরা আছে, তাতে যাদের আসা যাওয়ার কথা তাদের ভিডিও আছে, যেমন রান্নার মাসি, ওর 2 সহকর্মী, ড্রাইভার ইত্যাদি। অতিরিক্ত আছে আরও একজনের আসার ভিডিও, বিপিন হালদারের। সে ওই 11টায় ঢুকে আর 12টায় বেরিয়ে যায়। ততক্ষণ সে ভেতরে কি করছিল সে একমাত্র সে নিজে আর মিত্তির মশাই নিজেই জানতেন। আচ্ছা, তা বিপিন হালদার আর নরেন মিত্তিরের বডি আছে কোথায় এখন? বিপিন হালদারের বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এতক্ষণে বোধহয় দাহ সংস্কারও হয়ে গেছে। আর নরেন মিত্তিরের বডি মর্গে। কেন বডি এখনো মর্গে কেন? তার কারণ কাল রাত থেকে কিছু ডেভেলপমেন্ট হয়েছে মাবাবু। একজন মহিলা সুদূর ফ্রান্স থেকে এসে উপস্থিত হয়েছেন, আর তিনি দাবি করছেন যে তিনিই নাকি নরেন মিত্তিরের ডিভোর্সড ওয়াইফ। আর ওদিকে একই সঙ্গে নরেন মিত্তিরের ভাই, যিনি ইউকেতে থাকেন এবং এতদিন দাদার কোনো খোঁজ পর্যন্ত রাখতেন না, তিনিও এসে বডি দাবি করেছেন। তা শুধু বডি না সঙ্গে সম্পত্তিও? তাই এরা খবরটা পেলেন কোত্থেকে? রাজকুমার মণ্ডল নামে একটি ছেলে নরেন মিত্তিরের ফ্যাক্টরিতে কাজ করত। তার কাছেই নাকি মিত্তির মশাই এই দুজনের ফোন নাম্বার দিয়ে রেখেছিলেন। সেই ছেলেটিই দুজনকে ফোন করে। তোমরা ওদের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, মনু আজকে কথা বলতে যাবে। যদিও নরেন মিত্তিরের বাড়ির লোকেদের সঙ্গে এক প্রস্ত কথা পুলিশের আগেই হয়ে গেছে, তবুও আমরা চাইছি যে আপনি মনুর সঙ্গে একটু থাকুন। ও বাই দ্য ওয়ে, আমরা একটা ভদ্রলোককে ট্রেস করতে পেরেছি, যিনি দিল্লি থেকে এসেছেন এবং বিভিন্ন সূত্রে নরেন মিত্তিরের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলেন। ভদ্রলোক তাজ বেঙ্গলে উঠেছেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাদের না জানি যেন শহর না ছাড়েন। বাহ 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 বাহ, কেস তো বেশ জমে উঠেছে দেখছি। তা সবার সঙ্গেই তো দেখা করতে হবেই, এক এক করে।
আর এডিজি সাহেব, কতগুলো জিনিস একটু জোগাড় করে রাখতে পারবেন? হ্যাঁ অবশ্যই, বলুন মামাবাবু। এক, নরেন মিত্তির আর বিপিন হালদারের গত 1 মাসের মোবাইল কল রেকর্ড চাই, সঙ্গে রাজকুমার, সুলতানার আর নরেন মিত্তিরের কাজের লোকদেরও। 2, বিপিন হালদারের দোকান কি পুরোই সাফ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা? না, পুরো সাফাই করতে পারেনি, শুধু কিছু পারফিউমস নিয়ে গেছে। আমি যতদূর আন্দাজ করতে পারছি নরেন মিত্তিরের ফ্যাক্টরি থেকে আসা ওই শিশিগুলোই চুরি হয়েছে। বেশ, তাহলে দোকানের বিল বইটা আমার চাই। দোকানে আসা লেটেস্ট স্টক থেকে কাকে কাকে বিপিন নরেন মিত্তিরের পারফিউম বিক্রি করেছিল সেটার একটা আন্দাজ চাই। ক্রেতাদের নাম, ফোন নম্বর, কিছু একটা হলেই হলো। হ্যাঁ, এই যে বিল বই আমার কাছেই আছে, এক্ষুনি দিচ্ছি আপনাকে। আর কিছু লাগবে? 3, যে অতিথিরা এসেছেন তাদের গতিবিধির সংবাদ চাই। কবে এসেছেন, কোথায় উঠেছেন, কোথায় কোথায় গেছেন, সব কিছু। ওকে মাও, আপনি সবকিছুই পেয়ে যাবেন। এই নিন বিপিনের দোকানের বিল বইটা। বেশ। পুরো রাস্তাটা প্রফেসর মুখার্জি বিপিনের দোকানের বিল বই ভারী মন দিয়ে দেখতে থাকলেন। তারপর একটা ফোন করলেন মনোজ চাকলাদারকে। এডিজি সাহেব, 3 জনের ফোন নম্বর দিচ্ছি। এদের সবাইকে গত 10 দিনের মধ্যে বিপিন হালদার নরেন মিত্তিরের বানানো পারফিউম বিক্রি করেছে। এদের সবাইকে ফোন করে এদের কেনা নরেন মিত্তিরের পারফিউমের শিশি কোথায় আছে, কেমন আছে, সেসব এক্ষুনি জানা দরকার আমার। একজন হলেন সুমিত লস্কর, বার্জার পেইন্টসের সেলস হেড। দ্বিতীয়জন হলেন মধুমিতা সান্যাল, সল্টলেকের সিএ স্কুলের টিচার। আর অন্যজন হলেন গোপাল শিকদার, বাড়ি বেহালার 14 নম্বরে। আর একজনের নামও বিল বইতে আছে, তবে তাকে ফোন করে লাভ নেই। তার নাম ব্রজেন পুরকায়স্থ। আমি মিত্তির মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে তাকে কল করছি। লেক গার্ডেন্সের যে রাস্তাটা বেঁকে প্রিন্স আনোয়ার শাহ রোডে মিশেছে, নরেন মিত্তিরের বাড়িটা সেইখানে। পাড়ার ভেতরে দোতলা বাড়ি, দেখলে বোঝা যায় না যে এর পেছনে একটা ছোট ওয়ার্কশপও আছে। মনোজেন্দ্রর কথা মতো রাজকুমার মণ্ডল, সুলতানা নাসরিন, 2 কাজের লোক, গোবিন্দ আর শিউলির মা, আর ড্রাইভার যোগেন্দ্র যাদবকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। রাজকুমারের বয়স 32, উচ্চতা, গায়ের রং, সব প্রতিভতা সবই মাঝারি। বাড়ি রাজপুরের দিকে। নরেন্দ্রপুরের কেমিস্ট্রি অনার্স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট না হলেও বেশ ভালো রেজাল্ট দুটোতেই। বাবা নেই, মা আর এক অবিবাহিতা দিদি আছেন। তারাই রাজকুমারকে বহু কষ্টে মানুষ করেছেন। রাজকুমার চাকরিটা পায় খবরের কাগজে বিজ্ঞাপন দেখে। এত লোকের মাঝে মিত্র স্যার তাকেই কেন পছন্দ করলেন সেটা জানে না সে। তবে রাজকুমার এটুকু বলতে পারে, তার নিজের কাজ নিয়ে স্যারকে কোনোদিন অসন্তুষ্ট হতে হয়নি। সুলতানার বয়স 30, তার বাবা ডাক্তার, মা গৃহবধূ। বেশ অবস্থাপন্ন পরিবারের একমাত্র মেয়ে সে। বাড়ি করোয়া রোডে। তার গ্র্যাজুয়েশন স্কটিশ চার্চ থেকে, মাস্টার্স প্রেসিডেন্সি। সুলতানা ফর্সা, তাকে দেখতে ভালো, তার গঞ্জ দাঁত আছে। আর সুলতানা হাসলে মনে হয় যেন চারিপাশটা আলো হয়ে গেল। সুলতানাও চাকরি পায় বিজ্ঞাপন দেখে। তার অবশ্য শখের চাকরি। ড্যাডির কাছ থেকে হাত খরচ নিতে তার লজ্জা লাগে বলে এই জবটা করছে সে। মনোজেন্দ্র সবার সঙ্গে প্রফেসর মুখার্জির আলাপ করিয়ে দিল। তারপর বলল, চলুন স্যার, আগে বাড়িটার ওয়ার্কশপটা দেখে নিই। বাড়ির একতলায় ড্রয়িং রুম, রান্নাঘর, গেস্ট রুম আর বাথরুম। দোতলার প্রায় পুরোটা জুড়েই অত্যাধুনিক ল্যাব। প্রফেসর মুখার্জি ল্যাবে ঢুকলেন বটে, তবে প্রায় কিছুই চিনলেন না। রাজকুমার আর সুলতানার সঙ্গে ছিল। তারাই যন্ত্রপাতিগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল এক এক করে। সবই বিদেশি এবং অত্যাধুনিক টেকনোলজির মেশিন। প্রফেসর মুখার্জি আন্দাজ করলেন যে এই ঘরে যা যন্ত্রপাতি আছে তার দাম সব মিলিয়ে কয়েক কোটি টাকার কম হবে না। দোতলার এক প্রান্তে একটি ঘর, নরেন মিত্তির সেই ঘরেই থাকতেন।
একটি কুইন সাইজ বেড, দেওয়ালে গাঁথা ওয়ার্ড্রপ, আয়না, ড্রেসিং টেবিল আর একদিকের দেওয়াল জোড়া বই রাখার র্যাক। এছাড়া কিছু নেই। সঙ্গে অ্যাটাচড টয়লেট। প্রফেসর মুখার্জি টয়লেট দিয়ে শুরু করলেন। বেসিনের ওপর একটা কাঁচের গ্লাসে টুথপেস্ট আর টুথব্রাশ রাখা, পাশে লিকুইড হ্যান্ডওয়াশ, বডি ওয়াশ আর লুফা। বেসিনের ওপর একটা আয়না, তার পাশে একটা ছোট্ট কাঠের স্টোর ক্যাবিনেট, তার মধ্যে শ্যাম্পু, শেভিং সেট, ডেটল এসব রাখা। বাথরুম থেকে বেরিয়ে ঘরে এলেন প্রফেসর মুখার্জি। বিছানায় টান টান করে পাতা রয়েছে নিভাজ বেড কভার। ওয়ার্ড্রোব খুলে দেখলেন জামা, প্যান্ট, কোট, জ্যাকেট, মোজা, আন্ডারগার্মেন্টস একদম যথাযথ জায়গায় পরিপাটি সহকারে সাজানো। ড্রেসিং টেবিলের ওপর একটা ট্রেতে চিরুনি, চুলের ক্রিম আর বডি লোশন রাখা। বাহ, বেশ পরিপাটি ঘর তো। কে দেখাশোনা করতো? ঘরদোর পরিষ্কারের কাজ গোবিন্দদাই করে, তবে স্যার নিজেও খুব পরিপাটি থাকতে পছন্দ করতেন। বাড়ির কোথাও ঝুল, ধুলো, ময়লা এসব একদম বরদাস্ত করতেন না। আর বাকি কে কি কাজ করে? ঘরদোর ঝাড়া পোছা তো বললামই, আর রান্নাবান্নার ডিউটি শিউলির মায়ের। দুপুরের লাঞ্চ স্যার বাড়িতেই করতেন, আর আমরাও স্যারের সঙ্গেই লাঞ্চ করতাম। ইন্টারভিউয়ের সময় স্যার বলেই দিয়েছিলেন যে ওর সঙ্গেই লাঞ্চ করতে হবে। আর গাড়ি চালায় যোগেন্দা। যোগেন্দাকে বাদ দিয়ে বাকি সবাই যবে থেকে স্যার দেশে ফিরেছেন তবে থেকে আমরা স্যারের সঙ্গেই আছি। তোমাদের স্যার দেশে ফিরেছেন কবে? তাও প্রায় আজ থেকে 8 বছর আগে। আর তারপর ওই ল্যাব আর ওয়ার্কশপ তৈরি করতে বছর 2 সময় নেন। আমরা তখন স্যারের টিম জয়েন করি। সেই থেকে স্যারের ওয়ার্কশপ আমরাই সামলাই। প্রোডাকশন আর সেলস দুটোই? হ্যাঁ, মানে দেখুন, খুব বেশি তো আর প্রোডাকশন হতো না। তাছাড়া প্রোডাকশন প্রসেস প্রায় অনেকটাই অটোমেটেড। আর সেলস বলতে তো বিপিন হালদারের হাতে মাল ডেলিভার করা আর পয়সা গুনে নেওয়া। সেও প্রায় মাসে 2-3 বারের বেশি নয়। ও আমরা দুজনেই দেখে নিতে পারি। এখানে কি শুধু ওই কাস্টমাইজড পারফিউমই বানানো হতো? সুলতানা আর রাজকুমার একে অন্যের মুখের দিকে তাকালো। প্রফেসর মুখার্জি লক্ষ্য করলেন দুজনের মুখেই যেন একটা ভয়ের ছায়া চকিতে দেখা দিয়েই মিলিয়ে গেল। এতক্ষণ দুজনেই পালা করে উত্তর দিচ্ছিল। এবার মনে হলো দুজনেই একটু অপ্রস্তুত। না, তা নয়, এমনি পারফিউমও বানানো হতো। ওয়ার্কশপ তো নিয়মিত চলতে হবে, তবে সেও যে খুব বেশি পরিমাণে তা নয়। আর সেও বিপিনদার থ্রুতেই বেচা হতো। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যৎসামান্য প্রোডাকশন বেচতে বিপিন হালদারের মতো একজন সেলস এজেন্ট দরকার হলো কেন? সে বলতে পারবো না স্যার, তবে স্যার সরাসরি কাস্টমার হ্যান্ডেল করা একদম পছন্দ করতেন না। বলতেন ওসব পাটোয়ারি দোকানদারি তাকে মানায় না। আসলে স্যার লোকজন, ভিড়ভাট্টা, হই হট্টগোল একদম পছন্দ করতেন না। আজ অবধি বাড়িতে স্যারের কোনো বন্ধুবান্ধবকে আসতে দেখিনি। একমাত্র কাস্টমাইজড পারফিউমের পার্সপেক্টিভ কাস্টমার ছাড়া আর কাউকে এন্টারটেন করতেন না, তাও আবার তার ব্যাকগ্রাউন্ড রীতিমতো চেক করে। এছাড়া আর কারোর সঙ্গে স্যার দেখা করতে চাইতেন না। এ বিষয়ে স্যারের যাকে বলে রীতিমতো ওসিডি ছিল। তা আপনাদের স্যার চেক করতেন কিভাবে? আবার দুজনের সেই চোখ চাওয়াচাই আর অস্বস্তিকর নীরবতা। সেটা তো ঠিক বলতে পারবো না স্যার, তবে এইটুকু বলতে পারি স্যার কম্পিউটার, নেট সার্ফিং মানে টোটাল সাইবার ওয়ার্ল্ড বিষয়ে মাস্টার লোক ছিলেন। ল্যাপটপে বসেই লোকের নারী নক্ষত্র বের করে নিতে পারতেন। এবার সেটা কি করে পারতেন বলতে পারবো না। মানুষ হিসেবে কেমন লোক ছিলেন আপনাদের স্যার? পরিশ্রমী, খুঁতখুঁতে আর ভীষণ শৌখিন লোক ছিলেন। তবে একটু নাকুঁচু ভাব ছিল। টাকার অভাব ছিল না। বেশ দামি জামাকাপড়, স্যুট, টাই, আফটার শেভ, লোশন, পারফিউম ইত্যাদিও ব্যবহার করতেন। তবে ধনী হলে কি হবে, টাকা পয়সার ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন।
কোনো ধার বাকির কারবারেও বিশ্বাস করতেন না। অবশ্য দেবার ব্যাপারেও সেই ডিসিপ্লিনও মেনটেন করতেন। আমাদের সবাইকে ঠিক টাইমে টাকা দিতেন, আর বলতে নেই মাইনে কিন্তু খারাপ দিতেন না। কথা বলতেন কম, আলাদা ডিগনিটি মেনটেন করে চলতেন। আর পারফিউমের ব্যাপারে অগাধ জ্ঞান ছিল স্যারের, প্রায় চলমান এনসাইক্লোপিডিয়া বললেও চলে। আমরাই যে কত কিছু শিখেছি স্যারের কাছ থেকে। বেশ, এবার বলো তো, মারা যাওয়ার দিন নরেন মিত্তির কি কি করেছিলেন? জানি পুলিশ এক প্রস্থ এজাহার নিয়েই গেছে, তবু আরেকবার শুনি। কিছুই না স্যার, যেদিন মারা যান তার আগের দিন একজন প্রসপেক্টিভ কাস্টমার এসেছিলেন। আমরা দেখিনি, স্যারই জানিয়েছিলেন। সেই থেকে স্যারকে একটু অস্থির আর অন্যমনস্ক লাগছিল। পরদিন আমরা ওয়ার্কশপে আসি, স্যার নিজের ল্যাবে ছিলেন। বিপিন হালদার এসেছিল ডেলিভারি নিতে। স্যার ওকে একবার নিজের ঘরে ডেকে নেন। ব্যাপারটা আমাদের কাছে একটু অদ্ভুত লেগেছিল, কারণ এর আগে স্যার যতবার বিপিন হালদারের সঙ্গে দেখা করেছেন ওয়ার্কশপেই করেছেন। তারপর আধ ঘন্টা বাদে বিপিন হালদার ওয়ার্কশপে এসে ওর ডেলিভারি নিয়ে চলে যায়। আমরাও সন্ধ্যাবেলা ওয়ার্কশপ বন্ধ করে স্যারকে গুড বাই করে চলে যাই। পরদিন সকালে ঘুম ভাঙে গোবিন্দদার ফোনে। আমি ডাক্তার শাসমলকে নিয়ে দৌড়ে যাই, আমাদের পাড়ারই লোক। বাকিটা তো জানেনই স্যার। গুড, এবার বাকিদের সঙ্গে কথা বলে নিই একবার। প্রথমে কথা হলো গোবিন্দর সঙ্গে। মেদিনীপুরের লোক, বয়স 50-এর ওপর। যবে থেকে নরেন মিত্তির দেশে ফিরেছেন তবে থেকে সে দাদাবাবুর সেবায় আছে। সকাল 8টা থেকে সন্ধে 6টা, এই ছিল তার কাজের সময়। বাড়ি সাউথ সিটির পাশে কাটজুনগরে। বিবাহিত, একটিমাত্র ছেলে আছে, টোটো চালায়। দাদাবাবু কেমন লোক ছিলেন জানতে চাওয়ায় গোবিন্দ জানালো, দাদাবাবু ছিলেন ভালো লোক, চুপচাপ, বেশি কথা বলতেন না, সারাদিন ল্যাবেই কাটাতেন প্রায়। কড়া করে একটু কফি খেতেন আর মাঝে মধ্যে একটা দুটো সিগারেট। না, আর কোনো নেশা ভাঙ করতেন না দাদাবাবু। খুব একটা বাইরেও বেরোতেন না, কোথাও গেলে গাড়িতেই যাতায়াত করতেন, কারোর সঙ্গে সহজে দেখা করতেন না। মাঝে মধ্যে দু একজন খদ্দের সিটিং দিতে আসতেন, ব্যাস, এর বেশি আর কেউ বাড়িতে আসতেন না। কোনো বন্ধু বান্ধব ছিল না বাবুর। রাত দিন নিজের ল্যাপটপ, বই এই নিয়েই পড়ে থাকতেন। মারা যাওয়ার দিন কে কে এসেছিল দাদাবাবুর কাছে? বলতে পারবো না বাবু, বলতে পারবো না। আমি সেদিন ছুটি নিয়েছিলাম। শিউলির মা বলতে পারবে। তার আগের দিন এক ভদ্রলোক এসেছিল বটে সিটিং দিতে। লোকটা বেশ হাট্টা গোট্টা, হাইটে আমাদের মতোই, চৌকো চোয়াল আর চোখে সানগ্লাস পরেছিল। মাথায় টুপি পড়েছিল বলে মুখটা খুব ভালো করে দেখতে পাইনি। আমি ওপর ঘরে নিয়ে গিয়ে বসাই। অনেকক্ষণ ছিল, অন্তত দুবার কফি নিয়ে যেতে হয় আমাকে। কথাবার্তা যা শুনেছি, বাবুর সঙ্গে ইংরেজিতেই কথা বলছিল লোকটা। শিউলির মায়ের বয়স 60-এর কোঠায়। তারও প্রায় 7.5 বছর হয়ে গেল দাদাবাবুর সংসারে। শিউলির মায়ের কাজ ছিল সকালবেলার জলখাবার আর দুপুরের রান্না, একই সঙ্গে রাতের রান্নাও। দাদাবাবু বেশি খেতেন না, রাতে 2 পিস পাউরুটি আর 1 বাটি স্যুপ খেতেন। বরং খেতে ভালোবাসে সুলতানা দিদি আর রাজুদা। ওদের আবদারেই শিউলির মাকে নানান রকম পদ বানাতে হতো। আর হ্যাঁ, দাদাবাবু খুব কফি খেতেন। শিউলির মাকে বাড়ি যাওয়ার আগে 1 ফ্লাস্ক ভর্তি কফি বানিয়ে রেখে যেতে হতো। মারা যাওয়ার দিন শিউলির মায়ের থাকার সময়ে একজনই এসেছিল দাদাবাবুর সঙ্গে দেখা করতে, বিপিন হালদার। পিঠে একটা ব্যাগ ছিল। আজকাল ছেলে ছোকরারা পিঠে যেমন ব্যাগ নিয়ে ঘোরে তেমন। একটু পর সে চলে যায়। তারপর দাদাবাবু, রাজুদা আর সুলতানা দিদি খেতে বসেন। খাওয়ার শেষ হলে শিউলির মা এটোকাটা পরিষ্কার করে টেবিল মুছে থালা বাসন ধুয়ে তুলে রাখে। দাদাবাবু ওপরে চলে যান আর রাজুদা, সুলতানাদি ফ্যাক্টরিতে। আগের দিন একজন সিটিং দিতে এসেছিলেন বটে, টুপি পরে। তবে তাকে রান্নাঘর থেকে এক ঝলকই দেখেছে শিউলির মা, তার বেশি আর কিছু না।
ড্রাইভার যোগেন্দ্র যাদবকে জিজ্ঞেস করেও নতুন কোনো সংবাদ পাওয়া গেল না। তার বয়স 30-এর কাছাকাছি, গায়ে গতরে বেশ গাট্টাগোট্টা আর ছোটোখাটো কদমছাট চুল। যোগেন্দ্র দেশের বাড়ি বিহারের নওদা জেলায়, তবে জন্মস্থক কলকাতার কারবালা ট্যাঙ্ক রোডে মানুষ। তার বাপ ধর্মেন্দ্র যাদব কলকাতা কর্পোরেশনের জমাদার ছিলেন। যোগেন্দ্র বিশেষ লেখাপড়া করেনি, তার শখ হচ্ছে সিনেমা আর ফেসবুকের রিলস দেখা। যোগেন্দ্র নরেন মিত্তিরে ডিউটি জয়েন করেছে মাস 2 হলো। তার আগে সে পার্ক সার্কাসে আল্লা রাখা শেখের ড্রাইভারি করত। শেখ সাহেব কলকাতার বাস চুকিয়ে মাস 3 আগে দুবাই চলে গেছেন। মাসখানেক সে বসেই ছিল। তারপর সে খবর পায় যে বাবুর আগের ড্রাইভার ভজহরি হঠাৎ করে ডিউটি ছেড়ে দিয়েছে। প্রাইভেট গাড়ির ড্রাইভারদের মধ্যে এসব খবর চালাচালি হতেই থাকে। সেখান থেকেই সে খবর পেয়ে বাবুর কাছে দরবার করতে আসে। মারা যাওয়ার দিন আর তার আগের দিন মালিক কোথাও বেরোননি, তার বাইরে বেশি সে কিছু জানে না। তার ডিউটি হচ্ছে রোজ সকাল 9টা সাড়ে 9টার মধ্যে মালিকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ি ধুয়ে মুছে রেডি রাখা। তারপর বেরোবার হলে মালিক বেরোতেন, নইলে সন্ধে 6টা নাগাদ সে গাড়ির চাবি মালিককে ফেরত দিয়ে বাড়ি চলে যেত। বাকি সময়টা সে হয় গাড়িতে বসে মোবাইল দেখত, অথবা বাইরে বেরিয়ে বাড়ির কাছের একটি চায়ের ঠেকে দেশওয়ালি ভাইদের সঙ্গে খোশ গল্প করত। যোগেন্দ্র যে একজন মোবাইল নেশারু মানুষ সেটা তার কথাবার্তা ভাবভঙ্গিতেই প্রকাশ পাচ্ছিল। একে তো তার কথা বলতে বলতে বারবার মোবাইল দেখছিল, তার উপর তার মোবাইলটিও ভারী মনোহারী। মোবাইলের ব্যাক কাভারে আবার সিংহের ছবি আঁকা, যদিও ব্যাক কাভারের রং চটে গেছে, মাথার দিকটাও একটু ভাঙা। হ্যাঁ, গাড়ির চাবি কার কাছে? জি, রাজুদার কাছে। রাজুদার কাছে মানে? তো জমা দেয়নি? সে আমি কি করে বলবো বলেন, এখন তো আমার মালিকও নেই। কাল থেকে কার কাছে রুটি বাঁধা আছে কে জানে। যোগেন্দ্র চলে গেলে প্রফেসর মুখার্জি মনুজেন্দ্রকে বললেন, আচ্ছা, খুনটা কোথায় হয়েছে একটু দেখাও তো মনু। ড্রয়িং রুমটাও বেশ সাজানো গোছানো। একটা 3 সিটার সোফা, দুপাশে 2টো সিঙ্গেল সিটার, মাঝখানে একটা সেন্টার টেবিল, দেওয়ালে একটা 55 ইঞ্চির টিভি লাগানো। স্যার, বডি পড়েছিল এই 3 সিটার সোফাটার পায়ের কাছে, পরনে বারমুডা টি শার্ট, ঠিক এই জায়গাটায়। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল প্রচণ্ড কষ্ট পেয়ে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ভদ্রলোক। হ্যাঁ, শরীরে কি কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল? নো স্যার, মানে কেউ চেপে ধরে বিষটা প্রয়োগ করেনি। যদি সোফাতে বসা অবস্থাতেই তার উপর বিষটা প্রয়োগ করা হয়ে থাকে, সেটা কেমনভাবে করা হলো সেটাও একটা আশ্চর্যের বিষয়। কারণ দেখেই বোঝা যাচ্ছে যে ভদ্রলোক সোফা ছেড়ে বেশি দূর যেতে পারেননি। আর এর মানে একটাই, বিষটা খুব তাগড়া বিষ। তার মানে সবাই চলে যাওয়ার পর এমন কেউ এসেছিল যাকে নরেন্দ্রনাথ আগে থেকেই চিনতেন, নইলে অমন কেতাদুরস্ত মানুষটি যাত্রার সামনে বারমুডা পরে থাকতেন না। স্যার বলতে, এবং তিনি খুব নির্লোভ সৎ মানুষ বলতে হবে। খুন করার পর জাস্ট ল্যাপটপ আর মোবাইল নিয়ে হাওয়া, আর কিচ্ছুটি নেননি। কিন্তু তার আগে দরজার বাইরে লাগানো সিসিটিভি বন্ধ করলো কে? নরেন্দ্রনাথ নিজেই করেননি তো? বাট কেন করবেন? আই মিন, তার এটা করে কি লাভ? হয়তো রেকর্ড রাখতে চাননি কে আসছে। বাই দ্য ওয়ে, ভদ্রলোকের চরিত্র কেমন ছিল কিছু খোঁজ নিয়েছো? মানে সেদিন কোনো গোপন অভিসারিকার আগমন ঘটেনি তো? কাম অন স্যার, আপনার ওই ভিক্টোরিয়ান মরাল মেশমশাইগিরিটা ছাড়ুন প্লিজ। একজন ডিভোর্সি একলা মানুষের যদি কোনো গোপন অভিসারিকা থাকেই বা, তাতে তার চরিত্র খারাপ হয়ে যায় কোন যুক্তিতে? কথা বলতে বলতে দুজনে গাড়িতে গিয়ে বসলেন। আচ্ছা, এদের সব স্টেটমেন্ট করবোরেট করা হয়েছে মনু? এ স্যার, সব চেক করে দেখেছি। এরা প্রত্যেকেই সত্যি বলছে, কিন্তু তবুও প্রত্যেককে কলকাতা ছাড়তে বা অন্য কোথাও কাজ করতে না যেতে বলেছি। বাই দ্য ওয়ে, বাড়ির চাবিটাবি কার কাছে? আপাতত স্যার গোবিন্দর কাছে এক সেট আছে, আর এক সেট স্থানীয় থানায় জমা রাখা হয়েছে। গোবিন্দকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সে যেন 24 ঘন্টা ফোনে অ্যাভেলেবেল থাকে।
ডাকলেই যেন পাওয়া যায়। বটে। তা বাবু, এই যে এতগুলো লোক, এদের এই কারেন্ট মাসের মাইনে কে মেটাবে? আর যতদিন না কেসের সুরাহা হয় ততদিনই বা এদের দেখভাল করবে কে? হ্যাঁ, সেটা আমি কেমন করে বলি স্যার, আমি হুকুমের চাকর। বুঝেছি। আচ্ছা, একটা কথা বলো তো, এদের সবার, ইনক্লুডিং নরেন মিত্তির আর বিপিন হালদার, সবার মোবাইলের কল লিস্ট চেক করেছো? কল লিস্ট কিন্তু মোবাইল সার্ভিস প্রোভাইডারের থেকেই চেক করবে, ওদের মোবাইল থেকে নয়। হ্যাঁ স্যার, আমি দুটোই চেক করতে দিয়েছি, মানে ওদের নিজেদের মোবাইলের কল লিস্ট আর সার্ভিস প্রোভাইডারের দেওয়া কল লিস্ট। ইনফ্যাক্ট যদি কোনো মিসম্যাচ পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে কেউ নিজের কল লিস্ট ট্যাম্পার করেছে। সাব্বাস মনু, সাব্বাস। ওই জন্যই বলছিলাম মোবাইল সার্ভিস প্রোভাইডারের থেকে কল লিস্ট চেক করতে। যাক, গ্রেট মেন থিঙ্ক অ্যালাইক। থ্যাংকস স্যার। সাইবার সেল দিনরাত এক করে কাজ করছে। আই থিঙ্ক আজকালের মধ্যে এই রিপোর্ট চলে আসবে। ভেরি গুড মনু। এবার যে 3 প্রবাসী বঙ্গ সন্তান সিনে এসেছেন তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করো। করছি স্যার, তবে আজ হবে না, আমি মিটিংটা কাল ফিক্স করছি। আর কিছু? একবার বিপিন হালদারের বাড়ি যাই, চলো। তার আগে একবার ভাগ্নেবাবুর সঙ্গে কথা বলে নি। দাঁড়াও। প্রফেসর মুখার্জি মনোজ চাকলাদারকে কল করলেন। হ্যালো, খোঁজ পেয়েছি মামাবাবু, এখনই বলবো কি? হ্যাঁ এডিজি সাহেব, বলুন। হ্যাঁ, ব্রোজেন পুরকাইস্ত শিশি যে চুরি গেছে তা তো আপনি জানেনই। সুমিত লস্কর পারফিউমের শিশিটা তার ট্রাভেল ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন বর্ধমান। যাওয়ার সময় মাঝখানে শক্তিগড়ে টিফিন করতে নেমেছিলেন উনি, আর ঠিক সেখান থেকেই তার ট্রাভেল ব্যাগটি গাড়ি থেকে কেউ তুলে নিয়ে পালায়। মধুমিতা সান্যাল তার পারফিউমের শিশিটা খুঁজে পাচ্ছেন না। ওনার ধারণা হচ্ছে কাজের মেয়েটি চুরি করেছে, আর বলাই বাহুল্য যে সেই মেয়েটি তা অস্বীকার করেছে। আমাদের ধারণা যে মেয়েটি ঠিকই বলছে। তার কারণ হলো, চাইলেও আজ অব্দি মধুমিতা দেবীর গয়না, টাকা, মোবাইল, ঘড়ি, ট্যাব অনেক কিছুই চুরি করতে পারতো, কিন্তু ম্যাডাম স্বীকার করছেন যে আজ অব্দি ওনার অন্য কিছু খোয়া যায়নি। স্বাভাবিক। আর গোপাল শিকদার? ঠিক এইখানেই একটা বড় টুইস্ট আছে। গোপাল শিকদার হলো কি একটা পাক্কা নেশারু ছেলে। ছোটবেলা থেকেই সে বিবিধ তরল এবং ব্যাপীয় নেশায় অভ্যস্ত। তার ধারণা সে একটি বিশিষ্ট প্রতিভা। এই পোড়া বঙ্গদেশে সাংস্কৃতিক ভবিষ্যতের নাকি আলোকবর্তিকা বিশেষ। আর সে নাকি এখন অর্গানিক ফার্মিং, থাই নৃত্য এবং আফ্রিকার প্রত্যন্ত উপজাতিতে শিকারের পদ্ধতি নিয়ে এক বিশেষ ধরনের নাকি প্রোটেস্ট কালচার তৈরি করছে। বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির খ্যাপাটে ছেলে মেয়েদের দল নাকি তার নিত্যসঙ্গী। বাহ, তাই অসাধারণ প্রতিভাটি এখন কোথায়? এখন হাসপাতালে রয়েছে। হ্যাঁ, হাসপাতালে কেন? সে ছোকরা বড়ই শৌখিন। দামি স্কচ, দামি গাড়ি, দামি পারফিউম, এইসব ছাড়া নাকি তার চলেই না। ইনি নরেন মিত্রের কাছ থেকে একটা স্পেশাল পারফিউম বানিয়ে ওই বিপিন হালদারের দোকান থেকে হপ্তাখানিক আগে ডেলিভারি নেন। 3-4 আগে নেশার ওভারডোজের কারণে ওই ছোকরাকে নিজের ঘরে বেহুশ অবস্থায় পাওয়া যায়, আর তারপরেই তাকে এই বেলভিউতে ভর্তি করা হয়েছে। আর ওই পারফিউমের বোতলটা? আমি সেই খবরও নিয়েছি। ওই ছোকরা হাসপাতালে নিজের সমস্ত শখের জিনিসপত্র সব নিয়ে এসছে। আরে ওইসব পারফিউম তো ছোটখাটো জিনিস। ওই ছোকরা ক্রিম, হেয়ার জেল, এমনকি তার শখের গিটারখানাও নিয়ে এসছে। তা বেলভিউয়ের মতো খানদানি হাসপাতাল সেসব অ্যালাউ করলো? অ্যালাউ আবার করবে না? আরে আপনি ওর বাপ যোগেন শিকদারকে চেনেন না? পার্টির মস্ত বড় হোতা। তার উপরে বেহালার অর্ধেক প্রপার্টি ডেভেলপমেন্টের পেছনে ওই যোগেন শিকদারের টাকাই কথা বলে। এবার আপনিই বলুন, এহেন লোকের ছেলেকে কেই বা ঘাটাতে চাইবে? ভাগ্নেবাবু, এবার যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওই গোপাল শিকদারকে যে করেই হোক বেলভিউ থেকে তুলে নিজেদের কাস্টডিতে নাও, সম্ভব হলে আজকেই, এখনই। আর হ্যাঁ, ও সঙ্গের যাবতীয় লাগেজ সহ। এটা খুব 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 ইম্পর্ট্যান্ট। ওকে? ওকে স্যার, অ্যাজ ইউ উইশ, আমি ব্যবস্থা করছি। কেস কিন্তু গন্ডগোলের মনু। সে তো বটেই। আজ যখন নরেন মিত্রের ঘরে গেছিলাম, একটা জিনিস খেয়াল করেছিলে? কি স্যার? এমন শৌখিন লোক, পারফিউম বিশেষজ্ঞ, নিজেও পারফিউম ব্যবহার করেন,
অথচ তাঁর ঘরে একটাও পারফিউম বা আফটার শেভের বোতল নেই কেন? বিপিনের বাড়ি রানীহাটি মোড় থেকে একটু দূরে, পাঁচলা যাওয়ার রাস্তায় কিলোমিটার 4 যাওয়ার পর বাসুদেবপুর বলে একটা আধা গ্রামে, গাছপালা ঘেরা শান্ত পরিবেশ, একাধিক বাড়িতে টালির চাল। বোঝাই যায় যে প্রধানত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের এলাকা। যদিও ইতিউতি ডিশ টিভির অ্যান্টেনা দেখা যায়, দু একটা দোতলা বাড়িও উকি দিচ্ছে গাছপালার মাথা ছাড়িয়ে। ছোট ডোবা সাইজের পুকুর পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামল একটা দোতলা বাড়ির সামনে। আশেপাশের বাড়ি থেকে দু একজন কৌতূহলী লোক বেরিয়ে এলো। আচ্ছা, এটা বিপিন হালদারের বাড়ি তো? লোকটা ইঙ্গিতে হ্যাঁ বলে শুরুত করে কেটে পড়ল। মনুজেন্দ্র আর প্রফেসর মুখার্জি বেড়ার গেট খুলে বাড়িটার উঠোনে এসে দাঁড়ালেন। মনুজেন্দ্র হাঁক পাড়তে যাচ্ছিল, প্রফেসর মুখার্জি ইশারায় থামিয়ে দিলেন তাকে। কেউ আছেন? এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এলেন। খালি গা, পরনে লুঙ্গি, চোখে মোটা চশমা, বয়সের ভারে বেশ ঝুঁকে আছেন মানুষটি। আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছি মেসোমশাই, এই বিপিনের খুনের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। সে না হয় কথা বলুন, কিন্তু তাতে কি আর ছেলেটাকে ফিরে পাবো বাবা? সন্তানহারা পিতাকে সান্ত্বনা দিতে নেই। দুজনে চুপ করে দাঁড়িয়ে রইলেন। একটু পর প্রফেসর মুখার্জি ভদ্রলোককে দাওয়াতে বসিয়ে কথা বলতে লাগলেন। হ্যাঁ, বিপিন ছোটবেলা থেকে একটু দুরন্ত ছেলে, তবে বখাটে বলতে যা বোঝায় তা কিন্তু নয়। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ঝাঁপ দিয়ে পড়া ওর একটা অভ্যেস ছিল। গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসত। ওকে দোকানে বসাতে প্রথম প্রথম বেশ বেগ পেতে হয়েছিল, তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছিল ছেলেটা। ব্যবসাও চলছিল মন্দ নয়, টাকা পয়সাও আসছিল বেশ। এই তো বাড়িটা সারাই করে দোতলা করার কথা হচ্ছিল। একটা বাইক কেনার কথাও ভাবছিল বিপিন। ওর জন্য মেয়ে দেখাও শুরু করেছিলাম বিয়ে দেব বলে, কিন্তু ভগবানের চোখে বোধহয় সে সুখ সহ্য হলো না। বলতে বলতে বুড়ো মানুষটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। ওর সঙ্গে মানে কারো কোনো শত্রুতা ছিল বলে জানেন? আমার ছেলের মতো ছেলে হয় না বাবা। নিজের সন্তান বলে বলছি না, কারো সঙ্গে ঝগড়া বিবাদ করার কোনো ছেলেই ছিল না। সব সময় মুখে মিষ্টি হাসি, আর কত লোকের বিপদে আপদে যে নিজে এগিয়ে গিয়ে সাহায্য করত তার ইয়ত্তা নেই। আমাদের একমাত্র ছেলে বাবা, চোখের মণি। কে যে আমাদের এত বড় সর্বনাশ করে গেল। শব্দ করে কেঁদে উঠলেন বিপিন হালদারের বাবা। গাড়িতে বসে প্রফেসর মুখার্জির চোয়াল শক্ত হয়ে আছে। নিউ মার্কেট চলো। কি ব্যাপার প্রফেসর সাহেব, আপনাকে দেখে একটু ডিস্টার্ব মনে হচ্ছে। একটা পারফিউমের দোকানে এত কি লাভ থাকে মনু? বিপিন তার বাড়ির দোতলা তোলার টাকা, বাইক কেনার টাকা, এসব পাচ্ছিল কোথা থেকে? মনুজেন্দ্ররও ভ্রু কুঁচকে গেল। গাড়ি যখন সাঁতরাগাছির কাছাকাছি, তখন মনুজেন্দ্রর মোবাইলে একটা কল এলো। সে কিছুক্ষণ হুঁ হাঁ করে ফোনটা কাটল। হ্যাঁ, ওকে স্যার, ইতিমধ্যে আমার টিম একটা কাজের কাজ করেছে। কি? একটা ছেলেকে আমরা ট্রেস করতে পেরেছি, নাম মুন্না। চোকরা লিন্ডসে স্ট্রিটে গাড়ি পার্কিং দেখাশোনা করে। ও জানিয়েছে যেদিন বিপিনকে নিউ মার্কেটে শেষ দেখা যায়, সেদিনও বিপিনকে খুব সম্ভবত একটা বড় গাড়িতে উঠতে দেখেছিল। মাই গুডনেস, এটা তো বড় খবর হে।
ব্যাপারটা খুলে বলো তো দেখি। এ স্যার, মুন্নার বয়ান অনুযায়ী যেদিন বিপিনের বডি পাওয়া যায় তার আগের রাতের ঘটনা। টাইমটা ওই রাত 8:30 থেকে 9টার মধ্যে। তখন লিন্ডসে স্ট্রিট জমজমাট থাকার কথা, কিন্তু সেই দিন রাস্তায় লোক চলাচল ছিল না বললেই চলে। এর প্রথম কারণ ছিল দুপুরের প্রবল বৃষ্টি। দ্বিতীয় কারণটা, সেদিন ওই সময় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ হচ্ছিল। সেদিন মুন্না দেখে যে বিপিন লিন্ডসে স্ট্রিটের মুখ থেকে রাস্তা ক্রস করে ওপারে যাওয়া মাত্রই বিপিনের পাশে একটা গাড়ি এসে থামে। সঙ্গে সঙ্গেই মুন্নার দৃষ্টিকে আড়াল করে একটা টাটা 407 সিগন্যালে এসে দাঁড়ায়। এই 407টা চলে যাওয়ার পর থেকেই মুন্না গাড়িটাকে আর দেখতে পায়নি। এই হচ্ছে ওর বয়ান। কি গাড়ি, কি কালারের? না স্যার, সেটা মুন্না ভালো করে দেখতে পায়নি। স্বাভাবিক। ওই রাস্তায় নিশ্চয়ই সিসিটিভি লাগানো আছে, সেগুলো কাজ করে? না, কলকাতা পুরসভার পক্ষ থেকে কয়েকটা সিসিটিভি লাগানো হয়েছিল বটে এককালে, তবে তার অর্ধেক অকেজো। বাকি অর্ধেক থেকে যা ভিডিও পাওয়া যায় তার না পাওয়াও সমান। তাহলে একটা উপায় আছে স্যার। ওই রাস্তার ঠিক মোড়ে একটা এগরোলের দোকান আছে। খোঁজ করে দেখলাম ওদের যে বোর্ডটা, যেটা ফুটপাথের মাথায় আড়াআড়ি হয়ে ঝোলে, তার গায়ে দুটো সিসিটিভি লাগানো রয়েছে, একটা এমুখ আর একটা ওমুখ। আজ ওই দোকানের মালিককেই ফুটেজ সহ ভবানী ভবনে আসতে বলেছি। বাহ, গ্রেট। এবার একবার বটকৃষ্ণ পালকে ফোনে ধরো তো, কথা আছে। অটপসি সার্জন বটকৃষ্ণ পাল ফোন ধরেই সাড়া দিলেন। চৌকুম প্রফেসর সাহেব। আপনারা নরেন মিত্তির আর বিপিনের মারা যাওয়ার সময় যে জামা কাপড় পরা ছিল, তার ফরেনসিক রিপোর্টটা একটু আমাকে বলবেন কি? নাথিং আনইউজুয়াল। নিকোটিনের আধিক্যতা একটু বেশি, তবে তাতে অস্বাভাবিক কিছু নেই। আমি তো বলেইছি যে দুজনের ব্লাস্টরুমে। জামা কাপড়ের কোথায়, শার্টে না প্যান্টে? আরে, কেউ স্মোক করলে তো জামাতেই থাকবে নিকোটিনের স্টেইন, প্যান্টে থাকবে নাকি? হ্যাঁ, জামার কোথায়? এ তো আজব প্রশ্ন করলেন মুখুজ্জি মশাই। হ্যাঁ, লোকে স্মোক করলে নিকোটিনের স্ট্রেইন তো মুখ, গলা, ঘাড় এসব জায়গাতেই থাকবে। তাও বটে। আচ্ছা, পরে কথা বলছি। ফোন রেখে প্রফেসর মুখার্জি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। গাড়িটা একটু চাঙুয়াতে নিয়ে যাবে ভাইয়া? একটু বাকার্ডি দিয়ে ড্রাই চিলি চিকেন না খেলে মাথা খুলছে না। ভদ্রমহিলার নাম অলিভিয়া মিত্র। দেখতে যেমন মারকাটারি, পার্সোনালিটি তেমনই মারহাব্বা। মহিলা একটা পার্পল বডিকন ড্রেস পরে গ্র্যান্ড হোটেলের 302 নম্বর দরজাটা খুললেন। প্লিজ কাম ইন। আজ আমার আরও কিছু কাজ আছে এখানে। আই প্রিজিউম আপনারা বেশি সময় নেবেন না? না না ম্যাডাম, আমরা আপনাকে মোটেও বিরক্ত করব না। এই জাস্ট কয়েকটা কথা বলেই বেরিয়ে যাব। অলিভিয়া মিত্রর পৈতৃক বাড়ি শ্যামবাজারে। বয়সে নরেন মিত্তিরের থেকে 1 বছরের ছোট। দুজনে সেন্ট জেভিয়ার্সের একই ডিপার্টমেন্টে পড়তেন। সেখানেই আলাপ। সেই আলাপ আরও গাঢ় হয় বিদেশে একই ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে। বিয়েতে দুবাড়ির কারোরই অমত ছিল না। দুজনে চাকরি নেন ফ্রান্সে আলাদা আলাদা কোম্পানিতে। নরেন মিত্তির যোগ দেন একটি বিশ্ববিখ্যাত পারফিউম প্রস্তুতকারক কোম্পানিতে, আর অলিভিয়া একটি ফার্মাসিউটিক্যালে। দুজনের ডিভোর্স হয় বছর 10 আগে। তার 2 বছর পর মিত্তির মশাই দেশে ফিরে আসেন। অলিভিয়া ও দেশেই থেকে যান। দুজনের সন্তানাদি নেই। অলিভিয়া আর বিয়েও করেননি। কয়েকদিন আগে রাজকুমার মণ্ডলের ফোন পাওয়া মাত্র উড়ে এসেছেন তিনি। আমি জানি নরেন্দ্রর কোনো আত্মীয় স্বজন নেই। দেখুন, ইনভেস্টিগেশন তো চলবেই, কিন্তু বডি ক্রিমেশনের দায়িত্ব কাউকে তো নিতে হবে। ওয়েল, আমি চাই না ওর বডি বেওয়ারিশের মতো জ্বালিয়ে দেওয়া হোক। হাজার হোক, এতদিনের বিবাহিত সম্পর্ক, সেটা তো ভুলে যেতে পারি না। সে তো বটেই, সে তো বটেই। মানে শুধু এই জন্য এত দূর এসেছেন, তাতে আপনি যে কত ভালো মানুষ সেটা প্রমাণ হয়ে গেছে। বলছি যে 2-1টা প্রশ্ন ছিল, রুটিন প্রশ্ন, বোঝেনি তো? বলুন। মিস্টার মিত্রর সঙ্গে আপনার আলাপ, বিয়ে, ডিভোর্স সবই শুনেছি। আচ্ছা, কেমন মানুষ ছিলেন আপনার প্রাক্তন স্বামী? খুব রিজার্ভড, ক্লাসি আর শৌখিন।
ওর চরিত্রের ওই ক্লাসি আর শৌখিন দিকটাই ওকে পারফিউমারির দিকে নিয়ে যায়। আমি ওকে যতদিন দেখেছি কোনো দিন সস্তা জামা কাপড় পরতে দেখিনি, দামি স্কচ বা সিগারেট ছাড়া খেতে দেখিনি। এমনকি যে পারফিউমটা নিজের জন্য ইউজ করতো সেটার দাম শুনলেও আপনার মাথা ঘুরে যেতে পারে। আর অফকোর্স হি ওয়াজ এক্সট্রিমলি চিভালরাস। মহিলাদের সম্মান করা, যথার্থ মর্যাদা দেওয়া ওর রক্তের মধ্যে ছিল। হ্যাঁ, কথা কম বলতো, কিন্তু যেটুকু বলতো ভেবে চিনতে বলতো। আর পারফিউমারি বা ওভারঅল কেমিস্ট্রি সাবজেক্টের ওপর ওর দখল ছিল দুর্দান্ত। ওয়েল, ট্রুলি হি ওয়াজ আ গ্রেট হিউম্যান বিইং। মানে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? পারেন, যদি খুব পার্সোনাল না হয় তো। আপনাদের ডিভোর্সের কারণ কি? অলিভিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। মাফ করবেন, এর উত্তর আমি দিতে পারবো না। মানে মিস্টার মিত্র হঠাৎ ওদেশ থেকে সব কিছু ছেড়ে ছুড়ে কলকাতা ফিরে এলেন কেন? দেখুন, এই ডিভোর্স ব্যাপারটা খুব পেইনফুল, সবাই মেনে নিতে পারে না। তাছাড়াও ওই সময় ওর সঙ্গে ওর কোম্পানির কিছু গণ্ডগোলও চলছিল। সব মিলিয়ে ও সিদ্ধান্ত নেয় দেশে ফিরে যাবে। কি গণ্ডগোল এবার সেইটা আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন না, কারণ আমি সত্যিই জানি না। হ্যাঁ, আচ্ছা, ওদেশে কি মিস্টার মিত্রর কোনো শত্রু ছিল? না, অন্তত আমি জানি এমন কেউ নেই। আর থাকলেও তারা এত দূরে এসে খুন করে যাবে না প্রফেসর মুখার্জি। করার হলে ওখানেই করতো। কে বা কারা এই কাজ করতে পারে সে নিয়ে কিছু বলতে পারেন? না প্রফেসর মুখার্জি, ডিভোর্স হওয়ার পর আমাদের কোনো যোগাযোগ ছিল না, ফলে এই বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মিস্টার মিত্র তো পারফিউম বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। আপনি কি নিয়ে কাজ করেন জানতে পারি? আমি একজন বায়োকেমিস্ট। আমার স্পেশালাইজেশন হচ্ছে ফার্মাকোলজি, মানে বাংলায় যাকে বলে ওষুধ শাস্ত্র। আরও ভালো করে বলতে গেলে কি করে একজন নেশাগ্রস্ত মানুষকে ওষুধের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আমি একজন এক্সপার্ট। আমার বেশ কিছু পেপারও আছে এই বিষয়ে। ড্রাগ অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজ, অ্যালকোহলিজম, এইসব নিয়েই আমার কাজ কারবার আর কি। বাহ, দুর্দান্ত। আচ্ছা, একটা কথা বলুন তো, মিস্টার মিত্র কি কখনো কোনো উইল করেছিলেন? না, অ্যাটলিস্ট আমার জানা নেই। কিন্তু কেন বলুন তো? এটা তো ওর উইল করার বয়স না। সে তো বটেই, সে তো বটেই। আসলে ওর ল্যাবরেটরি আর ওয়ার্কশপের মালিকানা কে পাবেন সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে, তো তাই আর কি। ও রিয়েলি? কে প্রশ্ন তুলছে? ওর তো 3 কুলে কেউ নেই। যদি ক্লোজেস্ট রিলেটিভ কেউ থেকে থাকে সেটা তো আমি। আইনত আমারই পাওয়া উচিত। যদিও এই বিষয়ে এদেশের আইন কি বলে আমি জানি না। না না, কেউ নেই কথাটা বোধহয় ঠিক নয়। নরেন্দ্রনাথ মিত্রর ভাই বলেন্দ্রনাথ মিত্র ইউকে থেকে এসেছেন দাদার মৃত্যুর সংবাদ পেয়ে। তিনি বলছেন যে নরেন্দ্রনাথের দাহকর্ম শ্রাদ্ধ শান্তি তিনিই করবেন, আর মৃত দাদার সম্পত্তির অধিকারীও তিনি। কোথাও কিচ্ছু নেই, দুম করে রেগে গেলেন অলিভিয়া। গলার পর্দা 3 ধাপ চড়িয়ে ফেললেন। কেমন ভাই? যে ভাই দাদা বিদেশ চলে যাবার পর দাদার সঙ্গে আর সম্পর্ক রাখেনি সে? যে ভাই দাদাকে বঞ্চিত করে মিত্র পরিবারের সমস্ত সম্পত্তি নিজের দখলে নিয়েছিল? হি ইজ এ প্যারাসাইটিক ক্যারেক্টার। বাপ মায়ের সমস্ত সম্পত্তি বেচে ইউকে গেছিল, সেখানে সব নষ্ট করেছে, আর নাথিং এলস। তারপর ওখানে কোনো ধনী মহিলাকে ফাঁসিয়ে তার দয়ায় বেঁচে আছে। এখন আবার দাদা মারা গেছে শুনে উড়ে এসেছে দাদার সম্পত্তিটাও হাত করবে বলে। ডিসগাস্টিং। শুনুন প্রফেসর মুখার্জি, আমি স্পষ্ট জানিয়ে রাখছি, আমি হতে দেব না। দ্যাটস ইট।
নরেন্দ্রর ক্রিমেশনের দায়িত্ব আমিই নেব, আর ল্যাবের ওয়ার্কশপের সব ইকুইপমেন্টস আমার চাই। ওইসব যন্ত্রপাতির যোগ্য মর্যাদা আমি ছাড়া কেউ দিতে পারবে না, দ্যাটস ইট। আর তার জন্য যত দূর যেতে হয় আই উইল গো, আমি যাব। মিস্টার বর্মন, আমাকে নরেন্দ্রর বডি হ্যান্ডওভারের ব্যবস্থা করুন প্লিজ। রাস্তায় নেমে প্রফেসর মুখার্জি হাসি হাসি মুখে মনুজেন্দ্রর দিকে তাকালেন। ভদ্রমহিলার বাংলাটা কি বিউটিফুল না? হ্যাঁ, শুধু বাংলা কেন, ভদ্রমহিলা যে পুরোই বিউটিফুল সে তো আপনার হাসি দেখেই বোঝা যাচ্ছে, তবে বড্ড শর্ট টেম্পার্ড। আহা, সুন্দরী মহিলাদের একটু আধটু রাগ মানায় মনু। তুমি বাচ্চা ছেলে, এসব বুঝবে না। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি হঠাৎ বলেন্দ্রনাথের উদ্দেশ্যে খোঁজ পেলেন কোত্থেকে? ভদ্রলোকের সঙ্গে তো আমাদের দেখাই হয়নি। আরে আন্দাজে ঢিল ছুড়লাম। এই এক কাজ করো তো মনু, ভদ্রমহিলা ফ্রান্সে কোথায় কাজ করতেন আর যবে থেকে এদেশে এসেছেন তবে থেকে কোথায় কোথায় গেছেন সেটা একটু বার করতে পারবে? সার্টেনলি। আর কিছু? হ্যাঁ, ওদের ডিভোর্সের কারণটা জানতে পারলে ভালো হতো, কিন্তু সেটা বোধহয় তোমার পক্ষে একটু চাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সে একটু চাপের কাজ তো বটেই, তবে চেষ্টা করতেই পারি। কিন্তু হ্যাঁ, এর জন্য কিন্তু টাইম লাগবে স্যার, কারণ এই ধরনের ইনফরমেশন তাড়াতাড়ি জোগাড় করা একটু মুশকিল। বুঝেছি। এবার তাহলে বলেন্দ্রনাথ মিত্রের সঙ্গে দেখা করতে যাব, তাই তো? ইয়েস স্যার। বাবা, ফুল বিদেশি মোড অন করে বসে আছো তো মনু। ইয়েস না বলে ইয়াপ। দুটি খুন, অথচ খুনের অস্ত্র যেন অদৃশ্য। লক্ষ্য একটাই, নরেন মিত্তিরের তৈরি সেই রহস্যময় পারফিউম। কিন্তু কেন, আর কারা রয়েছে এই অদৃশ্য খেলাটার আড়ালে? উত্তর খুঁজতে এবার তদন্ত নামবে আরও গভীরে। সেই রুদ্ধশ্বাস যাত্রার সাক্ষী থাকতে শুনতে ভুলবেন না নরেন মিত্তিরের পারফিউম দ্বিতীয় পর্ব। আগামী শুক্রবার হাজির হব গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ততদিন শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।